আমার কাছে রাজনৈতিক মতাদর্শের আলাদা ব্যাখ্যা থাকতে পারে, বাট আমার কাছে আমার সকল দর্শক সমান। এখন কেউ যদি আমাকে একটা গালি দিতে চায়, সোশ্যাল মিডিয়াতে ঢুকে আমার পেজে গিয়ে অথবা আমার প্রোফাইলে গিয়ে একটা যে কোনো একটা পোস্টের নিচে গিয়ে খুব আজে বাজে গালি দিয়ে চলে এলো, দেয়ও, অনেক সময় দেয়, এবং প্রতিদিনই আমার 10-20-50টা গালি মুছতে হয়। কিন্তু আমি আজ পর্যন্ত যারা আমাকে গালি দিয়েছে কাউকে আমি আজ পর্যন্ত একটা পাল্টা কোনো উত্তর দেইনি যে ভাই কেন গালিটা দিলেন, সেই প্রশ্ন আমি করিনি। যে কারণে আমাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করছে, হ্যাঁ, ভুল বুঝছে অথবা আমাকে হেট করছে, এটা তখন আমার কাছে কষ্ট লাগে। কোনো মানুষের রিলিজন কোনোদিনও ভুল না। আমার কাছে সব ক্যারেক্টারই খুব কঠিন লাগে, ইদানিং আরও বেশি কঠিন লাগে। এটা নির্ভর করে যে আমার আসলে চিন্তায় চেতনায় কত ধরনের চরিত্র বসবাস করে। আপনার ক্যারেক্টার যদি একটা ধরে কথা বলি ভাইয়া, তাহলে এই পডকাস্ট গিয়ে 2027 জানুয়ারিতে গিয়ে শেষ হবে। হ্যাঁ, আমি যেটা আমার খালি মাথায় আসতেছে, যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না এটা আর শেষ হবে। আপনার সব ক্যান্সেল করে দেখা গেল আপনার ছেলে গ্র্যাজুয়েশনের দিন আসবে, ওই দিন আসছে, বাবা আমার গ্র্যাজুয়েশনের দিন চলে এখানেই সব শেষ। হ্যাঁ, আর সব ক্যান্সেল করতে। একটা সময় আমাকে একদম সত্যি কথাই বলি যে অনেকেই বলতেন যে আমার কোনো হেটার্স নাই, আমি মানুষটা কিন্তু ওই মানুষটাই আছি। ইন্টারপ্রিটেশনগুলো চেঞ্জ হয়েছে আমার সম্পর্কে হয়তো কিছু, এবং যারা এটা চিন্তা করেন যে বোধহয় আমি চেঞ্জ হয়েছি, আমি চেঞ্জ হইনি। আমার উদ্দেশ্য আগেও যেটা ছিল এখনও সেটাই, আমি যে কাজ করতাম এখনও সেই কাজ করি। আগেও যে মনোযোগ এবং যে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কাজটা করতাম, আমি আমার কাজটাকে খুব রেসপেক্ট করি। আমার কোনো আচরণে যদি আমার কোনো দর্শক যদি কখনো আঘাত পান, মনে কষ্ট পান, আমি তার কাছে অবশ্যই সরি বলতে পারি। আমি সবার কাছে সরি বলতে পারি। আমি আমার কাছে বললাম না যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দর্শক। আজকে হারির খবর অনেক প্রকাশ্যে আসলো, অনেক কিছু, যে কথাগুলো এত বুড়া হয়ে গেছি, এত ইন্টারভিউ দিছি, এমন কোনো কিছু বাকি নাই যেটা বলি না। কিন্তু আজকে আবার কিছু নতুন কিছু, হ্যাঁ, অনেক পয়েন্ট আছে যেটা অনেকটা নিজের থেকেও বলেছি। অনেকে শোনার পরে হয়তো বলতে পারে যে উনি কি বাচাল টাচাল হয়ে গেছে বয়স টয়স হওয়ার পর, এসব কথা কেন বললো। Hello everyone, thank you so much for watching my podcast. Each and every episode এত মানুষ দেখে যে আমি সত্যি খুবই ওভারওয়েলমড। বাট একটা জিনিস অ্যানালিটিক্সে দেখলাম যে মোস্ট অফ আর যারা আমাদের পডকাস্টগুলো দেখে তার মধ্যে 90-95% আমাদের সাবস্ক্রাইব না করেই বাট রেগুলারলি আমাদের পডকাস্ট দেখে। আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করি, মাই আর্নেস্ট রিকোয়েস্ট দ্যাট ডু সাবস্ক্রাইব, কারণ অনেক ডিফারেন্স মেক করে। আমি অনেক এনকারেজড ফিল করি আরও ভালো ভালো কাজ করার জন্য, ভালো ভালো গেস্ট আনার জন্য। সো একটু যদি সাবস্ক্রাইব করা হয় যারা আমার রেগুলার ভিউয়ার্স, বাট সাবস্ক্রাইব করা হয়নি, প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, ইট উইল রিয়েলি মেক আ বিগ ডিফারেন্স। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু দি আদার সাইড পডকাস্ট। আমি সত্যি অনার্ড আপনাকে পেয়ে। আপনাকে ইন্ট্রোডিউস করার কিছু নাই, তারপর আমি রিসার্চ থেকে কিছু বলি যে আপনার সব ফ্যানরা বলে যে আপনি এমন একজন অ্যাক্টর যে চোখ দিয়ে কথা বেশি বলে, মুখ দিয়ে কম বলে। তারপরে আপনি খুব সহজেই আপনি পানির মতো প্রতিটা ক্যারেক্টারে ঢুকে যান। সেটা কখনো একটা খুবই সাধারণ গ্রামের যুবক হোক, সেটা কোনো একটা মিস্টিরিয়াস একটা প্রিজনার হোক, কোনো একটা জেলের ভিতরে কারাগারের, বা একটা ভাঙ্গাচোরা সাধারণ মানুষ যে পুরোপুরি লস্ট। প্রতিটা ক্যারেক্টার আপনি শুধু প্লে করেন না, আপনি ক্যারেক্টারটা হয়ে ওঠেন। আর 3 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, 9 না 8 বার বোধহয় মেরিল প্রথম আলো পেয়েছেন, এবং আরও অনেক পুরস্কার পেয়েছেন। বাট এই সব কিছুর উপরে আপনি দর্শকদের যে ভালোবাসার সম্মান, সেটাও মনে হয় সব থেকে বেশি। শুধু আমাদের দেশ না ভাই, ইন্টারন্যাশনালি। আর একটু যেটা দেখলাম যে শুধু আপনার ফ্যানরা তো আপনাকে ভালোবাসেই, আপনার সহকর্মীরা ইন্টারন্যাশনাল বলে আমাদের, তারাও কিন্তু আপনার খুবই খুবই মানে আপনাকে পছন্দ করে, এবং তারাও আপনার ব্যাপারে খুব ভালো ভালো কথা বলে, যেটা আসলে আপনি ইমোশনাল হয়ে যান। আমি দেখলাম যে আমি দেখি নাই যে এইভাবে করে যে পাশের দেশেররাও আপনাকে এত সুন্দর করে সম্মান করছে, ভালোবাসছে। আর মানে এটা খুবই একটা রিমার্কেবল পাওয়া আমার মনে হয় আপনার জন্য। সেক্ষেত্রে বলবো যে আমি লাকি, আমরাও লাকি আপনাকে পেয়ে। আর আমার পার্সোনাল ওপিনিয়নে আমি এই মিডিয়া লাইনের মানুষ না, তারপরেও আমার অ্যাক্টিং আর মুভি, যেহেতু আমি মিডিয়া কমিউনিকেশনে পড়াশোনা করেছি, আমি খুব ডিটেইলডে বোঝার চেষ্টা করি। ইন মাই ওপিনিয়ন, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। আমি বলতেছি না দ্য বেস্ট,
ট্রুলি ওয়ান অফ দ্য বেস্ট। মানে আপনি ক্রাফটটা এত সুন্দর করে প্রেজেন্ট করেন মানে আমাদের পর্দার সামনে, যেটা আমরা সবাই চিনি আপনি চঞ্চল চৌধুরী, কিন্তু যখন আপনার কোনো রোল দেখি ভুলে যাই যেটা আপনি যে কোনো অবস্থায় হোক, সেটা কিন্তু আমি ভাবার কথা বলছি না, নর্মাল যেখানে আপনার চেহারা আপনার মতন সেখানেও আপনাকে চেনা যায় না। আপনার এই যে ও, খুব ভালো লাগছে আপনার জানি, বেশি প্রশংসা শুনলে পরে একটু বিব্রত বোধ করি আর কি। আই মেন্ট এভরি ওয়ার্ড। আপনি অনেক হাম্বল, এটা আমরা জানি। ভাইয়া শুরুতে এই যে এত কথা বললাম, আমি জানি আপনি বলবেন আপনি খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু তারপরেও এই সব কিছু যদি আপনার থেকে ট্যাগ নিয়ে নেই, অ্যাক্টর, পেইন্টার, সিঙ্গার, সব একদম, হু ইজ চঞ্চল চৌধুরী ইন রিয়ালিটি? জাস্ট বাসার ভিতরে বেডরুমে বসা, নো ক্যামেরা, নাথিং। আপনি এই সবগুলো পরিচয়ের চাইতে সবচাইতে যে পরিচয়টা আমি বেশি এনজয় করি এখন, সেটা হচ্ছে আমি একজন বাবা। আমার একটা ছেলে আছে, ও ক্লাস 10-এ পড়ে। ওর সাথে আমার যে সম্পর্ক সেই ছোটবেলা থেকে, ও যখন একদম থাকে না যে অনেক সন্তান আছে, কেউ বাবাকে পছন্দ করে বেশি, মাকে অনেকে পছন্দ করে। তা ও মাকে তো পছন্দ করেই, এটা তো খুব স্বাভাবিক, কিন্তু আমার ব্যাপারেও আলাদা একটা আকর্ষণ আছে সব, এই যে একদম ছোটবেলা থেকে। যেমন একটু একটু করে যখন বোঝা শিখলো, মানে আমি কোন ড্রেস পরবো, আমি কিভাবে হাঁটবো, কিভাবে কথা বলবো, ও সেটা ফলো করতো। এবং এমনও হয়েছে যে একই ড্রেস ওরটা আমি পাচ্ছি না, ওর সাইজে হয়তো মিলছে না, কিন্তু কোনো না কোনোভাবে সেটা আমাকে কালেক্ট করতে হয়েছে বা বানাতে হয়েছে। কারণ একই জিনিস লাগবে, একই জুতা লাগবে, একই প্যান্ট লাগবে, একই শার্ট লাগবে, একই টি শার্ট। এটা এখন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে এখন তো বড় হয়ে গেছে, এখন তো আমার ড্রেসই ও পরে। যেমন এই যে জ্যাকেটটা আমি এখানে মানে গায়ে দিয়ে এসেছি, এটা লাস্ট বোধহয় 15 দিন ও পরেছে। আচ্ছা, তারপর ওয়াশ করার পরে রাখলাম, রাখলার পর আমি বললাম তুই 15 দিন পরেছো, এখন আমি আবার কয়দিন পরে। আজকেই জিজ্ঞাসা করছে তুমি এটা পড়া শুরু করলা কেন, ওর মা জিজ্ঞাসা করছে এটা কি তোমার না শুদ্ধর, আমার আচ্ছা, ছেলের নাম শুদ্ধ। হ্যাঁ। তো আমি বললাম যে দুইজনই ভাগাভাগি করে পড়ি আর কি, এইরকম আর কি। হাউ সুইট। এটা কি ভাই ছোটবেলা থেকেই ওর, যেটা এখন দিন দিন বাড়ছে, এই যে টিনেজ ওর বয়সটা যে যাচ্ছে, এই সময় কিন্তু ছেলের একটু অন্যরকম হয়ে যায়, একটু নিজের মতো থাকতে পছন্দ। ওর এই চেঞ্জগুলোতেও কি ও আপনাকে ঠিক আগের মতোই চায় ওর কাছে? হ্যাঁ, আগের মতোই চায় এবং খুব কেয়ারিং। আমি কখন শুটিং শেষ করে বাসায় জি। ফিরবো না কত রাত হবে, দিনে অন্তত 5-6 বার ফোন করবে আমি মাশাআল্লাহ। খেয়েছি কিনা, আমি কখন আসবো। এবং আমার সমস্ত কাজের আপডেট ওর কাছে থাকে। কিন্তু এই যে আমি আজকে এখানে এসেছি ইন্টারভিউ দিতে, ও কিন্তু জানে, বা এখান থেকে আমি কোথায় যাব সেটাও জানে, বাসায় কখন ফিরবো কি ফিরবো না, বা অন্য কোথাও কাজ আছে, এভরিথিং ওর সাথে আমি টোটালটা আমি শেয়ার করি। এবং ও ও ও- ওটা জেনে, মানে যে আলাদা কোনো ইয়ে করা যে না এটা তুমি করো না, বা এটা যেও না, বা তুমি বাসায় এসে এটা না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে, এরকম। আপনার নিশ্চয়ই খুব ভালো লাগে এটা, হ্যাঁ, হ্যাঁ, খুব তাই না? ভালো লাগে। আমি কিন্তু এই প্রশ্নটা আপনাকে একটু অন্যভাবেই করতাম, বাট আমি এটা নিয়ে কথাই বলতে চেয়েছিলাম, কারণ আপনার ইন্টারভিউ দেখেছি, আপনি বলছেন আপনার বাবা একটু রাগী, মানে উনি যখন হাঁটতেন হ্যাঁ, সবাই তাকে ভয় ভয় পেতেন, পেতেন। আর আপনি আপনার বাবাকে অবশ্যই অনেক ভালোবাসতেন, বাট সম্পর্কটা হয়তো ওই যে আমাদের সবার যেটা হয় আগের দিনে যে আমার বাবা শিক্ষক ছিলেন। জি উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। এবং গ্রামে আমাদের জি যে যে গ্রামে জন্ম, ওই গ্রামের, মানে বাবা যখন মারা যান, বাবা ছিলেন সবচাইতে সিনিয়র ব্যক্তি আর কি। এবং সবাই ছিল বাবার স্টুডেন্ট। মানে এমনও হয়েছে যে বাবার স্টুডেন্ট, তার ছেলে মেয়ে বাবার স্টুডেন্ট, তার নাতিপুতিও বাবার ও আচ্ছা। স্টুডেন্ট, এরকম জি 2-3 প্রজন্ম ধরে বাবার শিক্ষকতা করেছেন। এবং সেই সম্মানটা দেশে আছে, এলাকাতে আছে। এবং ওই জায়গা থেকেই বাবাকে সবাই খুব সমীহ করতেন, ভয় পেতেন। আর আগে শিক্ষকরা তো খুব কড়া ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আগে তো সেই আমরা ছোটবেলায়ও কিন্তু স্কুলে মার খেয়েছি, জি। বেতের আমরাও, হাত হ্যাঁ। পেতে একদম। টিচার আমাদের শাসন করতেন, ইভেন বাবা মাও শাসন করতেন, আমাদের প্রতিবেশী যারা সিনিয়র তারাও শাসন হ্যাঁ, করতেন। যেটা এখন কেউ শাসন করলে ওইটাকে অন্যভাবে ব্যাখ্যা দেওয়া হয়, প্রতিবাদ তোলা হয় যে মা আমার বাবার সন্তানের শাসনও গায়ে limited। কেন টিচার কেন গায়ে হাত তুললো, ওই শিক্ষকের দেখা গেল যে স্কুল থেকে আলাদাভাবে তার পানিশমেন্ট দেওয়া হচ্ছে। মা বাবাও মারতে পারবে না এখন, এটাও রেস্ট্রিক্টেড। আমিও যদি আজ পর্যন্ত আমার সন্তানের গায়ে কখনো হাত তুলিনি। যদি চোখের শাসন দিয়ে, যদি বুঝিয়ে, যদি ভালোবাসা দিয়ে, যদি ওর ভুল ত্রুটি যদি সংশোধন করা যায়, শাসন করা যায়, তাহলে তো আর গায়ে হাত তোলার দরকার নাই। কিন্তু এখনকার সিচুয়েশনটা আবার একদমই আলাদা। আগের তো আর এত কিছু বোধ বুদ্ধি ছিল না। এখন তো এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি স্মার্ট। যেমন আমার ছেলে এখন যা জানে, মনে হয় যে আমি এই বয়সে এসেও ওর মতো অতটা কিছু কিছু ক্ষেত্রে আমি জানি না, ও আমার চাইতে অনেক বেশি জানে।
এটা আমাদের সবার ক্ষেত্রে। সো ওইটাই যে আপনার বাবার সাথে যেরকম আমাদের বাবা, আমার সাথেও আমার বাবা মানে ভালোবাসাটা অনেক, তবে এই যে একটা দূরত্ব যে ধরে আদর করা, বাবা তোমাকে এই যে আপনার ছেলে বন্ধুর মতো এত কাছের, এটা বোধহয় এখন আপনার ছেলের সাথে আপনার সম্পর্কটা বোধহয় একটু ডিফারেন্ট, যেরকম আপনার সাথে এটা আপনার হচ্ছে কি বাবার যে ছিল। আমি আমার বাবাকে জড়িয়ে ধরে আদর করা, অথবা মানে বাবা আদর করবে আমাকে বা বাবাকে জড়িয়ে ধরবো, সেই সুযোগ আমাদের বা সেই সাহস তখন ছিল না। বাবাকে আমাদের অনেক না। ভয় পেতাম, বাবা মাকে খুব ভয় পেতাম। অবশ্য বাবা রিটায়ার্ড করার পর থেকে যখন ওই যে একটা সময় হয় কি যে আহ, বয়স যখন বাড়তে থাকে তখন পিতা মাতা এরাও কিন্তু সন্তান হয়ে যায়, আর সন্তান তখন বাবা মা হয়ে যায়। কারণ আমরাই একটা পর্যায়ে দেখা গেলাম যে তাদের বাবা মা, তাদেরকে শাসন করছি, ওষুধপত্র খাওয়া থেকে শুরু করতে তাদের জীবনযাপন সর্বক্ষেত্রে, তুমি এটা করো না, শরীরের যত্ন নাও। যে শাসনটা ছোটবেলায় থাকা অবস্থায় আমাদেরকে আমাদের বাবা মারা করতেন, একটা পর্যায়ে আমরা কিন্তু বাবা মাদেরকে শাসন হ্যাঁ, করি। আসলে সেটাই। কিন্তু আপনার সাথে আপনার ছেলের সম্পর্কটা খুবই সুন্দর, মানে এখন মনে হচ্ছে পুরো বন্ধুর মতন, বন্ধুর আপনার মতো ওটা, সবচেয়ে ওই যে ভালো ওই যে বন্ধু, বললাম যে আমার তাই না? বাবার সঙ্গে যেহেতু ওই হ্যাঁ। সম্পর্কটা, বাবা খুব কড়া শিক্ষক ছিলেন, মানে মাস্টার, মানে মাস্টার মশাই সারা এলাকাতে সবাই, মানে আমার বাবা যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন, অনেক দূর থেকে হয়তো কেউ সাইকেল চালিয়ে আসছে, অনেক দূর থেকে হুড়মুড় করে সাইকেল থেকে নেমে পড়ে একদম দাঁড়িয়ে যেত রাস্তার এক কর্নারে, হ্যাঁ। তারপরে স্যারকে আদাব সালাম দিতেন, ও, আমার বাবা বেরোয় বাহ! যেতেন, তারপরে তারা সাইকেল, এটা আমরাও এটা করেছি আমাদের শিক্ষকদের সামনে। আমরা কিন্তু গ্রামে গ্রামে তো আমাদের জন্ম বা বেড়ে ওঠা, তা স্কুলের যারা শিক্ষক ছিলেন তাদের দেখলে কিন্তু আমরা এই সম্মানটা করতাম। এখন জানি না, এখন শিক্ষক এখন বন্ধুর মতো হয়ে গেছে, এটা খুব ভালো। হ্যাঁ। কিন্তু সম্মানের ক্ষেত্রে আমার মনে হয় যে আগের চাইতে এখন এখন অবশ্য শিক্ষকতা পেশাটাও সেই জায়গায় আর নেই। এখন অর্থকরীর জায়গার সঙ্গে এতটাই মিশে গেছে যে এখন শিক্ষা বলি, স্বাস্থ্য বলি, অনেক কিছুই সেবামূলক যে পেশাগুলো ছিল সেগুলো এখন অর্থের বিনিময়ে অনেক কিছু ঘটছে, যে কারণে সম্মানটাও আস্তে আস্তে কমে গেছে। আসলে ভাইয়া আপনিও যেই ওয়ার্ল্ডে বড় হয়েছেন, বা আমি নিজেই যে ওয়ার্ল্ডে বড় হয়েছি, ওই দুনিয়াটা এখন আর এক্সিস্ট করে না। হ্যাঁ, মানে যেটা সেটাই পুরা সেটাই। নতুন, মানে আমার আমার ছেলের বয়সও 12, মানে আমি অবাক হয়ে মাঝে চিন্তা করি যে ওর জায়গায় আমি থাকলে আমার মাকে এই জিনিসটা বলতেই পারতাম না। হ্যাঁ, এটা সেটাই। পুরাই ডিফারেন্ট, আমাদেরকে হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই সন্তান বিষয়টা। আমাকে যে কথাটা বলতে পারে, আমাকে কিন্তু হ্যাঁ। শাসন করে, আমাকে আমার ওর মাকে ভুল ধরায় দেয়। শাসন করে, কোনো কিছু পছন্দ হলে স্ট্রেট বলে দিত। কিন্তু আমাদের কিন্তু সেই মানে সাহস ছিল না যে বাবা মার কোনো ব্যাপারে কোনো কিছু বলা, বা তাদেরকে যে না এটা করব না, না করার কোনো উপায় ছিল না। আমরা ভাবতাম ওরা যে ভুল করতে পারে, আমরা ধরেই নিই যে ভুল না, এটাই ঠিক, আমরাই ভুল। আমার এটা আমার আজ এই যে এখনই সম্পর্কর এই ইজিনেসটা ভালো লাগে যে ওরা আমাদের কাছে এসে সব বলতে পারে। আচ্ছা ভাই, আপনার বাবা ছিলেন হেডমাস্টার, হ্যাঁ, আমি ঠিক জানি আপনারা 8 ভাই বোন। 8 ভাই বোন, হ্যাঁ। হ্যাঁ। কয় ভাই কয় বোন ভাই? আমরা 3 ভাই 5 বোন। আচ্ছা, 3 ভাই 5 বোন। আর আপনার আম্মা এখন আলহামদুলিল্লাহ বেঁচে হ্যাঁ, আছেন। হ্যাঁ। এখন আপনি যে এই আর্টিস্ট, বা আপনার যে ক্রিয়েটিভিটিটা, আপনার যে এই ট্যালেন্ট, এইটা আপনি তো আপনার বাবা যেহেতু হেডমাস্টার, কার থেকে পেয়েছেন? এটার একটা মানে মানে ছোটোখাটো আর কি একটা ইতিহাস আছে। আমাদের গ্রামে কালচারালি ওই ধরনের অ্যাক্টিভিটিস খুব বেশি ছিল না। একটা জিনিস ছিল যেটা বছরে যাত্রাপালা হতো, এবং সেই যাত্রাপালার অর্গানাইজারদের মধ্যে আমার বাবা একজন ছিলেন, প্রধান মানে আয়োজককারী ছিলেন। তা প্রত্যেক বছর শীতের সময় আমাদের গ্রামে মানে যাত্রাপালা হতো, এবং বাইরের থেকে যাত্রার দল আসতো। গ্রামেরই যারা ছেলে এরা অভিনয় করতো, মানে যুবক বা এরা। আর নায়িকা বা অন্য বাদ্যযন্ত্রী যারা, তাদেরকে ভাড়া করে নিয়ে আসতো। একটা ট্রেডিশন ছিল এক সময় যাত্রা, এখন তো ওইভাবে আর গ্রামে গঞ্জে যাত্রা হয় না। ওখান থেকে অভিনয়ের একটা আমার ইচ্ছা ছিল, এবং ছোটবেলায় আমি যাত্রাপালাতে অভিনয় করেছি। আচ্ছা। যেহেতু আমাদের বাড়ির উঠোনেই স্কুল, হ্যাঁ। সেই স্কুলের হেডমাস্টার আমার বাবা, এবং বাবাই আয়োজক থাকতেন, সবকিছু মিলে ওই একটা আবহ ওর ভেতর দিয়ে, কালচারাল একটা আবহর ভেতর দিয়ে আমরা বড় বুঝতে হয়েছি। পরবর্তীতে আমি যখন কলেজে ভর্তি হই, রাজবাড়ী গভর্নমেন্ট কলেজে আমি পড়াশোনা করেছি, সেখানে আমি থাকতাম আমার বড় বোনের বাড়ি, বড় দুলাভাইয়ের মানে বাড়িতে আচ্ছা। থাকতাম। কারণ নদীর এপার আর ওপার, নদীর ওই পারে পাবনা, এই পারে রাজবাড়ী। তো ওই বড় বোনের বাড়ি রাজবাড়ী, বড় দুলাভাইয়ের বাড়ি, ওই বাড়িতে থেকে আমি কলেজটা শেষ করেছি আর কি, কলেজের পড়াশোনা। তা আমার দুলাভাইয়ের ছোট ভাই, সে আবার গান বাজনার প্রতি তার খুব আগ্রহ ছিল, তার একটা দুলাভাইয়ের হারমোনিয়াম ছোট ছিল। ভাই, হ্যাঁ, আমার আচ্ছা। বেয়াই আর কি হ্যাঁ। সম্পর্কে। তা ওই হারমোনিয়াম ওনার ছিল, একটা হারমোনিয়াম তবলা। তো ওইটা নিয়ে আমার প্রথম ওইখানে শুরু, এবং ওই এলাকাতে টুকটাক করে আস্তে 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 আমি এই কালচারাল অ্যাক্টিভিটিসের দিকে আমি আগাই, এবং আরও যারা ওইখানে গান বাজনা করতো তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠা। এইভাবে ওইখান থেকে আসলে ওরিয়েন্টেশনটা ওই গ্রামের, ওই বললাম যাত্রা, তারপরে হচ্ছে
রাজবাড়ী কলেজে পড়াশোনা করতে গিয়ে আমার বোনের বাড়ি, গ্রামটার নাম বেলগাছি। জি সেখান থেকে বেসিক্যালি মানে আমার পুরোপুরি আগ্রহটা জন্মে। তারপর আমি চারুকলাতে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, ছবি আচ্ছা, আঁকাকির ওপর। ওখানে ওখানে কালচারাল অ্যাক্টিভিটিস তো একদম সারা বছর ধরেই চলে। এর ভেতর দিয়ে তারপর আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, জি তখন আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হই, আচ্ছা আরণ্যক নাট্যদল। আরণ্যকের সঙ্গে এমন ছিল না যে আমি অভিনয় করব। অভিনয়ের বাইরেও তো মঞ্চে অনেক কাজ আছে, ব্যাকগ্রাউন্ডের অনেক কাজ আছে, সেট ডিজাইন, হ্যাঁ। প্রপস ডিজাইন, লাইট ডিজাইন, মিউজিক, হ্যাঁ। অনেক অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে কাজ করা যায়। সব কাজই আমি করেছি। করার একটা পর্যায়ে দেখা গেল যে অভিনয়ের সুযোগ এলো, মঞ্চে দাঁড়ানোর সুযোগ এলো। তারপর থেকে টেলিভিশন, মানে মঞ্চের সাথে সাথে আবার টুকটাক টেলিভিশনেও কাজ শুরু করলাম। তারপর তো ধারাবাহিকভাবে এখন এই। যখন ভাই আপনি স্টেজে মঞ্চের মানে পিছনের কাজগুলো করতেন, তখন কি মনে মনে আসলে অ্যাক্টিং করতে ইচ্ছা করতো, বা আপনি কি দেখে ভাবতেন যে আপনি এটা পারফর্ম করার ইচ্ছাটা আপনি কত বছর বয়সে প্রথম জাগে? আচ্ছা, থিয়েটার যখন আমি করতে যাই, তখন যে অভিনয় করব আমি সেই রকম চিন্তা করে না। আমার ভালো লাগতো, আমার থিয়েটার, আমার মিউজিক সবসময় আমার পছন্দের। আমি যে টুকটাক গান করি এটা কিন্তু আমার শেখা না, বা কোনো উদ্দেশ্য থেকে আমি সঙ্গীত শিল্পী হব সেই সুযোগ অবশ্য ছিল না। কারণ আমাদের ছোটবেলা যে ধরনের পরিবেশ পরিস্থিতি, সামাজিকতা বা আর্থিক যে পরিস্থিতির ভেতর দিয়ে কেটেছে, বেসিকটা করার মতোই সুযোগটাই ছিল না খুব বেশি। বইপত্র, নতুন বইপত্র কিনবো অথবা সেগুলো, যেমন আমার ইমিডিয়েট বড় বোন আমার এক ক্লাস আগে পড়তো, জি তো ও সারা জীবন আমি ওর পুরনো বই আমি পড়ে গেছি, আমার নতুন বই পড়ার সুযোগ হয়নি। ব্যাপারটা এইরকম আর কি। জি তা সেক্ষেত্রে গান বাজনা শেখা বা টিচারের কাছে বা ওইটা তো আলাদা একটা যোগান। তা সেইটা জোগাড় করার মতো, যোগান দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার ছিল না। আর এতগুলো ভাই বোন প্রত্যেকেই পড়ালেখার সাথে যুক্ত ছিল, সবাই পড়ালেখা করেছে একটা পর্যায় পর্যন্ত। তা কিন্তু এই যে এই বিষয়, এই অঙ্গনের প্রতি, আমি যদি কালচারাল অঙ্গনের প্রতি, কালচারের প্রত্যেকটা শাখা, সেটা মিউজিক বলি অথবা অভিনয় বলি, গান, যা যা বলি না কেন, সব কিছুর প্রতি আমার একটা আলাদা মানে ভালো লাগা ছিল। এবং আমি সেগুলো করতে পারি না পারি, কিন্তু আমি দেখতে শুনতে আমার ভালো লাগে। আমার অভিনয়, সিনেমা দেখতে ভালো লাগে। আমি অভিনয় করি বলে না, এটা গান আমি গাই টুকটাক সে বলে না, আমার গান শুনতে আমার একদম সারা জীবনেরই আমার মোটামুটি অভ্যাস। এবং আমি আমার জীবনে ঢাকা শহরে এসে যখন টিউশনি শুরু করি, টিউশনির টাকা জমিয়ে জমিয়ে আমি হারমোনিয়াম কিনেছি, এবং সেই হারমোনিয়ামটা এখনও আছে আমার। প্রায় আচ্ছা 30 বছর বয়স সেই হারমোনিয়ামের, এবং সেই হারমোনিয়াম দেখলে কেউ বুঝতে পারবে না যেটা বয়স 30 বছর, কারণ এতটা যত্ন করে। এবং আমার সে গ্রামের বাড়ি থেকে একটা কাঠের বাক্স আমি তৈরি করে এনেছিলাম। এখন যেমন হারমোনিয়ামের বক্স আলাদা পাওয়া যায় বা এরকম, বা সেটা তো টাকা দিয়ে কিনতে হবে। গ্রামের বাড়ি থেকে নিজের গাছের কাঠ দিয়ে বানিয়ে সেই একটা বড় একটা বাক্স, সেই বাক্সের মধ্যে হারমোনিয়াম রাখতাম, এবং ওইভাবে ওই হারমোনিয়ামটা যত্ন করে রাখা, এটা কিন্তু ভালোবাসা। এটা যে আমি গান করব সেজন্য না, আর আমি তো শিখিও নাই গান, অত করার প্রশ্নই আসে না। ঠিক এইরকমই অভিনয়ের প্রতিও আমার একটা আগ্রহ ছিল, সেটা নিজে করব বলে না। এখন ভাগ্য যদি কোথাও লেখা থাকে কোথাও যে আমাকে এটাই আসলে পেশা, নেশা, ভালোবাসা বা যা কিছু বলি না কেন, এটা নিয়তি আমাকে এই জায়গায় নিয়ে এসছে। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন আপনি অ্যাক্টিং ছাড়া আর কোনোদিন কোনো কিছু আপনি হওয়ার কথা চিন্তা করতে পারেন না। আহ, তারপর যখন দেখলাম যে মানে ছবি আঁকাআঁকির ওপর তো পড়াশোনাই করেছি, জি বেসিক্যালি আমি যদি অভিনয় না করতাম, আর্টিস্ট তাহলে তো আমাকে আসলে ছবি এঁকেই কোনো হয়তো একটা কর্পোরেট চাকরি করতাম, বা কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো শিক্ষকতা করতাম, ছবি আঁকাআঁকি বা যে কোনো অ্যাড ফার্মে বা যা যা আছে আর কি, আর্টিস্টদের যেসব কাজ আছে সেগুলো আপনার করতাম। ছেলে ভাইয়া কোন ট্যালেন্টটা পেয়েছে আপনার থেকে? ওর শখটা কোন দিকে? আহ, আমার তো অনেক বিষয়ে আগ্রহ ছিল, ওর আগ্রহটা এইরকমই, কিন্তু আসলে সব দিকে আগ্রহ দিয়ে তো হয় না। বেসিক একটা জায়গায় নিজেকে আর কি স্থির করতে হয় যে আমি আসলে এইটা করতে চাই, সেটা করার জন্য যা যা প্রস্তুতি সেটা নিতে জি। হয়। ওর শখটা কি আর্ট অ্যান্ড কালচার নাকি কোনো বিজনেস বা ওর কর্পোরেট জব? ও ও তো ক্লাস 10-এ পড়ে, এখনো ডিটেইল ওর চাওয়াগুলো এখন পর্যন্ত ফিক্সড হয়নি যে আসলে ও কী করতে চায়। তবে গান বাজনার প্রতি আগ্রহ আছে, ও অনেক বছর ধরেই গান শেখে, ওর বাসায় টিচার রাখা আছে, প্রতি সপ্তাহে আসে। আর অভিনয়ের প্রতি একটু আগ্রহ আসে, টুকটাক অভিনয় করে হয়তো, কিন্তু বেসিক তো পড়াশোনা। আমি বলি পড়াশোনাটাকে ঠিকঠাক মতো করো। যেমন আমি অভিনয় শুরু করেছি, মানে যদি প্রফেশনালি যদি ধরি, সেটা মাস্টার্সের, যখন আমি মাস্টার্সে পড়ি তখন থেকে। তার মানে আমার স্কুল কলেজ পর্যন্ত কিন্তু অভিনয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততাই ছিল না। হ্যাঁ, ইচ্ছা ছিল মনের ভেতর যে যদি কোনো দিন অভিনয় করতে পারি, বা যেটা থিয়েটার করেছি অনেক দিন, তারপর আস্তে আস্তে সেখানে। তা
কিন্তু তার আগে পড়ালেখাটা তো করতে হয়েছে আমাকে। তো ওর পড়ালেখার ইচ্ছাটা যদি থাকে, ভবিষ্যতে যদি ওর সেই যোগ্যতা থাকে, তাহলে সে হবে। যদি অভিনেতা হতে চায়, আর হতে চাইলেই তো হওয়া যায় না, তার জন্য তো শিখতে হয়, সাধনা করতে হয়, সেটা গান বলি বা অভিনয় বলি বা যাই বলি না কেন। আগ্রহ আছে, এখন বাদ বাকিটা ওর কিভাবে ও আগাবে সেটা ওর ওয়েট ভবিষ্যৎ বলে করছি দেবে। দেখার জন্য যে ও আসলে কোন দিকে ডেবিউ করে। ভাই কথায় কথায় যেটা যেটা ভেবে রেখেছি কালকে জিজ্ঞেস করবো, সবই কথায় কথায় চলে আসতেছে। একটা হচ্ছে যে আপনার যে ইমিডিয়েট বড় বোনের কথা বললেন, যার বই খাতা আপনি পড়তেন, উনি এখন কেমন আছেন? হ্যাঁ, একটু তো আমার অসুস্থ হ্যাঁ ছিলেন। অসুস্থ, বোনটা জি। অসুস্থ। ওই ও এখন আছে, ভালো আছে, ওর ট্রিটমেন্ট চলে। কিছুদিন আগে দিল্লি থেকে ট্রিটমেন্ট করিয়ে এসছে, বছরে একবার দুবার করে আর কি। প্রথম ট্রিটমেন্টটা ঢাকাতে হতো, সেই ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে পরে আমরা দিল্লিতে প্রত্যেক বছরই 2-3 বার করে যাই আর কি ট্রিটমেন্টের জন্য। মাশাআল্লাহ, এখন উনি আছে, এখনো ভালো আছে, মোটামুটি আছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানসিক শক্তিটা খুব বেশি ওর। হ্যাঁ, এটাই অনেকে কিন্তু এই অসুখটা হলে আসলে মেন্টালি শক্তি থাকেন এটাকে ফেস করার, কারণ শারীরিক মানসিক দুই দিক থেকে এটা অনেক প্রেশারিং একটা। আমাদের পুরো পরিবারের জন্য এটাই সবচাইতে খারাপ লাগা যে আমি হচ্ছি সবার ছোট 8 আচ্ছা ভাই বোনের মধ্যে, আর ও হচ্ছে আমার 2 বছরের বড়, মানে আচ্ছা এক ক্লাস আচ্ছা, আগে পড়তো। আমার কাছে আপনি 3-4 নম্বর। না, ও আমার চাইতে 2 আচ্ছা, বছরের বড়। তা ওই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর আমরা পরিবারের সবাই আসলে মানসিকভাবে খুব আপনার বিধ্বস্ত, সবাই এবং খুব সারা ক্লোজ। বছরই আমরা খুব ওকে নিয়ে খুব টেনশনে থাকি। ওর যখন ট্রিটমেন্ট করাতে যায়, আবার ফিরে আসে। আর আমাদের একটা চৌধুরী ফ্যামিলি নামে একটা গ্রুপ গ্রুপ। খোলা আছে মেসেঞ্জারে। আচ্ছা, তা ওইটা আমি যখন বাসায় থাকি, ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে গ্রুপ কলে সব ভাই বোনের সঙ্গে, বাবা যখন জীবিত ছিলেন বাবার সাথে কথা বলতাম, এখন মা সহ সমস্ত ভাই বোন। আর আরেকটা আছে চৌধুরী পরিবার, সেটা হচ্ছে আরেকটু বড় গ্রুপ, মানে ভাই বোনের বাইরে, মানে মানে দুলা ভাই আর ভাবিরা নাকি? সবাই সবাই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভাবি, আমাদের মানে স্ত্রী, আমাদের সন্তান, বাচ্চা কাচ্চা, সেটা 30-35 জনের একটা গ্রুপ। আর ওইটাতে কি শুধু 8 ভাই বোন আর আপনার, 8 নাকি ভাই বোন, আর আপনাদের আর 2-1 বেশি দুলা আছে ভাই আর কি। ভাবিরা চান্স পেয়েছে না, ওখানে? দুলাভাই ভাবি সবাই না, সবাই না। আচ্ছা আচ্ছা, যারা এটা মোস্ট সবারই। ইম্পর্টেন্ট হ্যাঁ, ফ্যামিলিতে, যারা হচ্ছে পরিচালনা পরিষদ। বুঝছি। ওই গ্রুপে আবার থাকে এই ধরনের কেউ কেউ আছে চুপ করে সব দেখবে, দেখে কোনো উত্তর দিবে না। তা এটা আপনাদেরও হয় না? তা আমরা ওই প্রতিদিনই কোনো না কোনো ভাই বোন আমরা সবাই কানেক্টেড থাকি, ভিডিও কলে বাহ। কথা বলি। এটা কোভিড থেকে এটা শুরু হয়েছে। কোভিডের আগ পর্যন্ত হ্যাঁ। এরকম ছিল না, তখন তো সবাই সবার সাথে দেখা দেখা করতে হতো। পারতো, কিন্তু কোভিডের সময় তো আমরা 1-1.5 বছর 2 বছর খুব ইরেগুলার ছিলাম, আমাদের দেখা সাক্ষাৎ করার সুযোগ ছিল না, যাওয়াটা হতো না কারো কাছে। তখন আমরা ওই ভিডিও কলে প্রতিদিন 2-3 বার করে কথা বলতাম গ্রুপে, যাতে সবাই কানেক্টেড থাকি। কানেক্টিংটা বেস্ট ওয়ে ভাই, গ্রুপ এটা টুপ এসব। এটা আপনার ভাই বোনের সবচেয়ে ক্লোজ আপনি কার সাথে? ভাই বোনের মধ্যে, আমার ভাই বোনের মধ্যে ওই যে বোনটার কথা বললাম, আমার আচ্ছা। মেয়ের, ওর সাথেই ঝগড়াঝাটি মারামারি, আবার ওর সাথেই আমি সবচাইতে বেশি কানেক্টেড, এটা ছোটবেলা থেকে। বাট আপনাদের বন্ডিংটা শুনে কিন্তু খুব ভালো লাগলো। আপনি বলছেন যে আপনার যদি কালকে 2টা চোখ লাগে, আপনার সব ভাই বোন এসে একদম বলবে যে একদম একদম আমার যে একদম এটা এটা আজকাল দেখা এটা যায় আমরা না। আমার ফ্যামিলির সব ভাই বোনই আমরা খুব এটা চিন্তা করি যে এই সময়ে এখন তো আর এই যৌথ ফ্যামিলি নেই বললেই চলে। আহ, কিন্তু আমরা কিন্তু একদমই, আমাদের যে গ্রামের বাড়িটা আছে সেই বাড়িতে আমরা যা কিছু করেছি, 30-40 জন মানুষ গিয়ে যেন থাকতে পারে, সবাই যেন একসঙ্গে আমরা থাকতে পারি, সেইভাবে কিন্তু ব্যবস্থাটা করা। অনেকে থাকে না ইন্ডিভিজুয়াল, শুধু নিজের স্ত্রী নিজের সন্তান নিয়েই হয়তো বা চিন্তা করে। ইভেন ঢাকা শহরেও আমি যখন আমার বাসায় কোনো একটা কিছু করি, আমি চিন্তা করি আমার বাড়িতে যদি, আমার বাসায় যদি আমার সমস্ত ভাই বোন, তাদের বাচ্চা কাচ্চা, এরা আত্মীয় স্বজন সবাই আসে, তাহলে আমার কয়টা প্লেট দরকার, কয়টা কাপ দরকার, আচ্ছা, হ্যাঁ। সেই হিসাব করে করা কিন্তু। বিশাল বেতন। ডাবল ডাবল বাচ্চা কাচ্চা কাউন্ট করলে কিন্তু ইভেন যে বাসা ভরে রাতে যাবে। যে ফ্লোরিং করে যে ঘুমাবো, হ্যাঁ। এক্সট্রা তোষক বালিশ, এগুলো সব কিছু ওইভাবে করা, হ্যাঁ, আপনার যে যাতে বড় টান বাসা দিয়ে, হতে হ্যাঁ, পারে সবসময়। নামিয়ে একটা বিছানা করে দেওয়া যায়, বাহ, এরকম। খুব ভালো লাগলো উই আর শুনে। লাকি, আমরা সব ভাই বোনই আমরা নিজেদেরকে খুব ভাগ্যবান মনে করি। এবং আমার বাবা মা, বাবা তো অতি অতি ভালো মানুষ, সৎ মানুষ ছিলেন, মানে ওনার মতো সৎ একজন শিক্ষক এটা এলাকাতে, আমাদের এলাকাতে গেলে পরেই ওনার এক নামে। আমরা তো অনেক পরে পরিচিত হয়েছি। আমার বাবার নাম, আমাদের যে গ্রামে বাড়ি, আশপাশের সমস্ত ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যন্ত আমার বাবা এক নামে চেনে। মাশাআল্লাহ। এবং আমাদের পরিচয় ছিল যে আমার বাবার নাম দুলাল মাস্টার, জি। যে দুলাল মাস্টারের ছেলে। পরবর্তীতে ওই নামটা এখনো দুলাল মাস্টারের বাড়ি বলে। হ্যাঁ। আবার কেউ কেউ বলে যে আমার ভাই ডাক্তার, বাহ। ওদের বাড়িও বলে, আমার আমার নাম উল্লেখ করে বলে যে চঞ্চল চৌধুরীর বাড়ি, এরকম বলে ইদানিং কালে বলে। কিন্তু বহুদিন পর্যন্ত কিন্তু ওই বাবার পরিচয়ই বলতে গেলে পরে আমরা আসলে এলাকায় পরিচিত।
আর আপনার বাবা আপনার সাকসেস, আপনার অ্যাক্টিং ট্যালেন্ট কতখানি দেখে যেতে পেরেছেন? ওনার কি ওপিনিয়ন ছিল এটার ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা তো মারা গেছেন ২২ সালে। হ্যাঁ, হ্যাঁ। ২০২২ সালে আমি যখন পদাতিক করি। আচ্ছা। পদাতিকের কথা চলছে। আ আমি খুব এক্সাইটেড ছিলাম যে পদাতিক হচ্ছে কলকাতাতে আমার করা ১ম জি। সিনেমা। ১ম তাও সৃজিত মুখার্জির সাথে আমি কাজ করছি। এটা আমার জন্য খুব আনন্দের এবং খুব উচ্ছ্বাসের ছিল। কিন্তু এই যত আগাচ্ছি ছবির শুটিং এর দিকে ঠিক মাঝখানে বাবা অসুস্থ হলেন। বাবা বাড়িতে হঠাৎ মানে পড়ে যেয়ে তার ব্রেন হ্যামোরেজ, ব্লিডিং হতে ঢাকায় আনতে আনতে তারপরে ১৫ দিনের মতো লাইফ সাপোর্টে ছিলেন। তারপর বাবা মারা গেলেন। ঠিক বাবার যে আমাদের ধর্মীয় মতে যেসব কার্য আছে সেগুলো শেষ করে মানে জাস্ট ২ দিন পরে আমি চলে গেলাম শুটিং করতে। তা বাবা ২২ সাল পর্যন্ত মোটামুটি আমার যতটুক অ্যাচিভমেন্ট আমার এই অঙ্গনের সুনাম অর্জন বা যাই বলি না কেন বা আমার সচ্ছলতা সবকিছুই বাবা দেখেছেন। 100% বাবা পেয়ে গেছেন। এবং তিনি যেহেতু তারা ঢাকায় এসে থাকবে না বাড়িতে বাবা মার জন্য আমি আলাদা, আমরা ২ ভাই আমরা একটা বিল্ডিং করে দিয়েছিলাম যে আমাদের বাসায় আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা ২ ভাগ খুব লোন ফোন করে আর কি অনেক কষ্ট করে করা। কিন্তু আরাম-আয়েশটা যেটা আমার ফ্ল্যাটে আমি আমি ভোগ করছি আমার বাবা মার জন্য গ্রামের বাড়িতে থেকে সেই আরামটা তার চাইতে বেশি পায়। এবং ফাইনালি গিয়ে বাহ! তাই হলো যে আমরা তো একটা কোম্পানির কাছ থেকে কিনেছি ফ্ল্যাট এবং সেই ফ্ল্যাটের যে ফিটিংস যে টাইলস ওর চাইতে দামি কিছু দিয়ে এবং আমার ফ্ল্যাটের সাইজ হচ্ছে ১৩২৫ স্কোয়ার ফিট কথার কথা। হ্যাঁ, আমার বাড়িতে বাবা মার জন্য যে বিল্ডিংটা করেছিলাম আমরা সেই বিল্ডিংটা আছে এখন আমরা হ্যাঁ। সবাই মিলে থাকি ৪টা রুম সহ প্রায় ৩,৫০০ স্কোয়ার ফিট ৪টা অ্যাটাচ বাথরুম সহ বিশাল বড় বড় বারান্দা যেন ওনারা ঢাকায় এসে খুব বেশি কমফোর্ট ফিল করেন না কিন্তু বাড়িতে যেন আরামে থাকে এবং বাড়িতে তাদের জন্য শীতের সময় যেন কোনো সমস্যা না হয় রুম হিটার থেকে শুরু করে গিজার মানে ঢাকার যা যা আমরা আরামায়েশ করি তার পুরোটাই বাবা মার জন্য করেছি এবং তারা সেটা ভোগ করেছেন বা বাবা ভোগ করে চলে গেছেন মা আছেন মা সেটা ভোগ করেন। এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট ভাইয়া, তাই না? এটা কিন্তু আপনার সত্যি ভাল লাগে না? অনেক চিন্তা করি যে মাশাআল্লাহ এটা খুবই ভালো। কারণ তারা তো অনেক কষ্ট করেছেন অবশ্যই। জীবনে এই ৮টা সন্তান মানুষ করার জন্য অ্যাটলিস্ট একটা পর্যায়ে এসে যখন দেখে যে সন্তানগুলো নিজের পায়ে দাঁড়িয়েছে তারা মানুষের মতো মানুষ হয়েছে অথবা আর আমার বাবার একটাই বলা ছিল যে তোমরা ভালো মানুষ হও টাকা পয়সা নিয়ে আয় রোজগার নিয়ে বাবার এত কোনো টেনশন ছিল না এই যে আমাদের যতটুকু যশ খ্যাতি আমার ভাই ডাক্তার সেও খুব নাম করা ডাক্তার বা এলাকাতে গেলে পরে হাজার হাজার রুগী ভোর থেকে রাত ১২টা ১টা পর্যন্ত হাজার হাজার রুগী আসে সমস্ত রুগী তো ফ্রি তো দেখেই আমার ভাই ডাক্তার ভাবি ডাক্তার আমার স্ত্রী ডাক্তার এদের আমার বাবা যেটা আচ্ছা, আচ্ছা। করতেন বাড়িতে গেলে পরে আমরা পূজার ছুটিতে বা ঈদের ছুটিতে যখন যেতাম বাবা ৩ পাশে ৩টা প্যান্ডেল করতেন ছোট ছোট ডেকোরেটর থেকে চেয়ার টেবিল ভাড়া নিয়ে আসতেন ওই শুধু রুগী দেখার জন্য ওকে। এবং আমার ভাই কি করতেন সারা বছর যে ওই ফ্রি স্যাম্পল যেগুলো পায় ওষুধ হ্যাঁ। এগুলো বস্তা ভরে ভরে রেখে বাহ! দিতেন ওই গাড়ির পেছনে করে আমরা মাইক্রো ভাড়া করে গাড়ির পেছনে ওই বস্তাগুলো নিয়ে যেতাম যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে ওই ওষুধগুলো প্রেসক্রিপশন করার পর ওই ওষুধগুলো যার যতটুকু সামর্থ্য আছে ওই ওষুধগুলো দিয়ে দিতাম আমরা বাহ! বাবা মাস বাড়িটা খুব এনজয় করতেন বাহ! আপনার বাবা আপনাকে কখনো আপনার এমন কোনো প্রশংসা বা কথা বলেছে আপনার কোনো অ্যাক্টিং দিয়ে যেটা আপনার সবসময় মনে থাকে? আহ, আহ, বাবা তো আমি বললাম যে বাবা যেহেতু ওই ছোটবেলা থেকে ওই কালচারাল ইয়ার সঙ্গে যুক্ত ছিলেন তা যে সেক্ষেত্রে আমি প্রথম থেকে একটু তাদের সন্দেহ ছিল বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বিশেষ করে গ্রামে যারা থাকে তারা ঢাকাতে বাবা মা অনেক স্বপ্ন থেকে সন্তানকে পাঠান ঢাকা শহরে যে পড়াশোনা করবে একটা ভালো চাকরি বাকরি বা সরকারি বড় কোনো কর্মকর্তা হবে বা আর্থিক সচ্ছলতা আসবে এই তো তাদের প্রধান চাওয়া থাকে তা সেই জায়গায় আমার ভাই আবার যেহেতু ডাক্তার তা বাবা মার চাওয়া ছিল যে আমি হয়তো একটু যদি পড়াশোনায় আমিও খারাপ ছিলাম না আমারও এসএসসি এবং ও আচ্ছা ইন্টারমিডিয়েটে তাই? আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল কি রেজাল্ট ছিল ভাই? রেজাল্ট ছিল খারাপ না তাই নাকি? বলেন দেখি। ফার্স্ট ডিভিশন ছিল আচ্ছা, আচ্ছা না মাশাআল্লাহ। চাইলে সায়েন্স পরে থেকে তখন ফার্স্ট সেই ডিভিশন তো খুবই এখন ভালো। এখন যে রেজাল্টে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়ে হ্যাঁ, হ্যাঁ, তখন তো আবার ওটাই। এত প্রাইভেট না ইউনিভার্সিটি বুঝতে বা পারছি। প্রাইভেট কোনো ইয়ে না, ছিল না না রেজাল্ট এটা ভালো। ইয়ে থেকে তখন ওটা সম্ভব হতো কিন্তু বাহ! সেই সামর্থ্য প্রাইভেটটা তখনও শুরু হয়নি ওইভাবে এনিওয়ে তখন পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক সমস্ত কলেজ মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজ যাই বলি না কেন যাই হোক আমি ওই না। প্রসঙ্গ বাদ দিই। তা আহ, বাবা মা আমি যখন চারুকলায় ভর্তি হই বা আমি যখন থিয়েটারে যখন জি। জয়েন করি তখন বাবা মার এক ধরনের শঙ্কা ছিল তার আগের সমস্ত ভাই বোনের মোটামুটি বোনদের বিয়ে হয়ে গেছে ভাইয়েরা যার যার মতো প্রতিষ্ঠিত একমাত্র আমি যেহেতু কনিষ্ঠ সন্তান আমিও ঠিকমতো পায়ে দাঁড়াতে পারি কিনা নিজের পায়ে এটা নিয়ে তাদের একটু সন্দেহ ছিল
যাক পরবর্তীকালে যখন দেখলো যে না এই পাগলটা যাই করুক না কেন মোটামুটি নিজের রাস্তা নিজের মতো করে একটা জায়গায় যাচ্ছে বা পরিচিতি বলি বা সবকিছু, এটাতে সে খুব প্রাউড ফিল করতেন। হ্যাঁ, আপনি এটাই। কিন্তু গিফটেড অ্যাক্টিং। এটা এটা ইটস এ গিফট। সবাই অ্যাক্টিং অনেকেই করে। কিছু কিছু মানুষের দেখলে বোঝা যায় যে মানে ইটস এ গিফট। আমি তো এই লাইনের অনেক ছোট একজন মানুষ। তারপরে আমার যেমন আগে হুমায়ুন ফরিদী স্যারকে দেখলে মনে হতো ওনার গিফট। হ্যাঁ। কিন্তু আর অভিনয় নিয়ে আরেকটা কথা বলি যেটা তুমি বলি হ্যাঁ, তোমাকে। অবশ্যই। তুমি শুরুতে যে বিশেষণগুলো দিচ্ছিলে আমাকে, এটা হচ্ছে যারা অভিনয় করে তাদের আসলে এই সাধনাটাই করতে হয়। এখন একজন ডাক্তার একজন মানে হার্টের অপারেশন করবে, হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি করবে, এটা হ্যাঁ, তো ওনাকে ওই সাধনা করে হ্যাঁ, এটা অ্যাচিভ করতেই হবে। না হলে তো তার মানে আমি যখন আমি এই অভিনেতা হব বা অভিনয় করব বা এটা আমার নেশা পেশা, যখন আমি স্থির করেছি যে এই কাজটি আমি করব, তার মানে ওই কাজটা চূড়ান্ত কতটুকু আমার যোগ্যতা অনুযায়ী ভালো করা যায় সেই চেষ্টাটা তো আমি করবই। ওটাই আমার কাজ, বা একজন অভিনেতার আসলে এটাই কাজ। না, আপনি কোথায় ডিফারেন্ট? চেষ্টা সবাই করে, সবাই সাধনা করে। অফকোর্স মানে নাদি লাইনে আসবে কেন? আমিও তো মানে এটার পিছনে কত সাধনা করি মাঝে মাঝে নতুন নতুন শুরু করলে। বাট ভাইয়া সাধনা করার পরেও এই যে আপনাকে যে বললাম যে গিফট, যেভাবে আপনি জিনিসটাকে পর্দার সামনে তুলে ধরেন তখন কিন্তু আসলে মানে এটা একটা গিফট। আপনার এক একটা সেকেন্ড আমি বলবো না যে তাকদির সেদিনে প্রথম সিনেই যখন আপনি জাস্ট যে গাড়িটা চালাতে চালাতে একটু অস্থির হয়ে এদিক তাকান, তারপরে যখন প্রথমে আমি জানি আপনার তো মনে থাকার কথা ওই যে একটা আপনার ওই যে মনে হয় দেখে ফার্স্ট সিনে যে আপনি একটা লাশ কবর আপনার নিজের মায়ের জানাজা করতে গিয়ে আপনি যখন আপনার ওই যে ভাইসা ডাকে আপনাকে ভাইসা, হ্যাঁ। সে যখন সোহেল বল মণ্ডল। হ্যাঁ আপনি যে ওনাকে বললেন না যে ওই যে আপনার মায়ের চরিত্রটা যে ওনার জানাজা কে পড়বে, অতটুকু সিনে যে ইমোশন ভাই, এটা এটা গিফটেড মানুষে না খুব সহজেই তুলে ধরতে পারে। আমি আপনাকে খুশি করতে বলছি না, আপনিও জানেন এটা সত্যি, না আমি অভিনয় যখন সবাই করি, জানে। কোন একটা চরিত্রে যখন অভিনয় করি, অ্যাটলিস্ট নিজের পরিচয়টাকে আমি যেন চঞ্চল হ্যাঁ, চৌধুরী নই, আমি যে অন্য একটি চরিত্র সেটা ফিল করার চেষ্টা করি এবং ওই জায়গা থেকে রিয়্যাক্ট করার চেষ্টা করি যে ওটা আমার ব্যক্তিগত আমি না। হ্যাঁ, এই ডিফারেন্টটা আমি সবসময় বুঝতে মানে বের করার চেষ্টা করি। আচ্ছা ভাই, ফ্যামিলি ট্যামিলি নিয়ে তো অনেক কথা বললাম। লাস্ট একটা কথা, আপনার ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় সমালোচক কে আপনার? আহ, আমার ভাই বোনদের মধ্যে এইটা একটা খুব মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওই অর্থে সমালোচক কেউ নেই, কেউ কারণ নেই যে আমি যা করি হ্যাঁ সব ভালো সবই লাগে। তাদের ভালো লাগে। আপনার ওয়াইফ এবং ছেলে? ওয়াইফ এবং ছেলের মধ্যে ছেলে সমালোচক তাই বেশি, না? হ্যাঁ। বাহ, ওর একটা সমালোচনা বলেন দেখি যে ও অবজার্ভ করে বললো। কোন একটা ক্যারেক্টার করার পর স্টেটও বললো তুমি এই ক্যারেক্টারটা কেন করেছো, কিংবা এই ক্যারেক্টার ঠিক আছে তুমি এই ধরনের কস্টিউম কেন পরলা, আচ্ছা, এটা বলে দেয় একদম। আর ওর সবচেয়ে কিংবা পছন্দের বলবে যে চরিত্র? তোমার এই চরিত্রের অভিনয়টা আপ টু দা মার্ক হয়নি বাবা, তুমি আরো বেটার করতে পারতা, স্ট্রেট বাহ, হইতে বলে। আপনি এগ্রি করেন ওর সাথে? ইভেন আমি যে আজকে আসার সময় আমি হ্যাঁ, তাকে এখন বাসায় যখন সে থাকে বের হওয়ার সময় আমাকে তার সামনে একটু দাঁড়িয়ে পায়ের জুতা থেকে হ্যাঁ, একদম মাথার চুল হেয়ার সবকিছু বলতে হয় যে বাবা ঠিক আছে, হয়তো বললো যে টি শার্টটা তোমার ভালো লাগছে না, টি শার্টটা চেঞ্জ করে যাও, বা এখানে তুমি যাচ্ছ, যেমন আজকে জিজ্ঞাসা করছিল তুমি একটা ফর্মাল অনুষ্ঠানে যাচ্ছ না, আমি বলছি না আমি একটা পডকাস্টে যাচ্ছি, সেখানে কথাবার্তা বলবো, আড্ডা দেবো। মানে সে ভাবছিল যে এটা আচ্ছা ফর্মাল, আচ্ছা, আমি হ্যাঁ, একটু ব্লেজার টেজার পরে আসবো কিনা, কিংবা শীতের সময় তো এগুলো তো আর পরা সারা বছর সময় হয় না। হ্যাঁ, হ্যাঁ, তো এই কয়টা দিনই হচ্ছে সুযোগ আর কি। এরপর আমি আরেকটা যে জায়গায় যাবো, আমি বললাম, না সেটাও ঘরোয়া একটা প্রোগ্রামে যাব, অসুবিধা নেই, একটু ক্যাজুয়াল থাকি, এটা ভালো লাগে আমার। বাচ্চাদের মাতবরিগুলো দেখতে হ্যাঁ, ভালোই এটা লাগে। এটা বলে সে প্রতিদিন প্রতি মুহূর্তে যখনই আমি, এবং আমার দেখার ওর নিজের দিকে তাকানোর চাইতে আমার দিকেও বেশি তাকায় যে আমি কি করছি, কি হচ্ছে না হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেক ভালো লাগে ভাইয়া, এই বাচ্চাদের এই অ্যাটেনশনটা। আমার ছেলে ছোটবেলায় যত আদর করতো 12 বছর পর থেকে একটু বেশি কেমন জানি করে, ভালো লাগতেছে না আমার। আচ্ছা আচ্ছা ভাই, ওর সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা আপনার? ও আম, আয়নাবাজিটা অনেক পছন্দ করে, অবশ্যই। হাওয়া হ্যাঁ, পদাতিকটা ওর খুব পছন্দের। মানে আর আমি তো বেছে বেছে খুব কম হ্যাঁ, চরিত্রে অভিনয় করি, অ্যাটলিস্ট ওই চরিত্রের জন্য এমন কিছু মানে অভিনয়ের চেষ্টা করি যে যাতে সবার কাছে একটু গ্রহণযোগ্য হয়। তা ওটিটির কাজগুলো ওর, কারাগারটা ওর খুব পছন্দের। কারাগারটা কারাগার ব্রিলিয়ান্ট। আমি এখনই চিন্তা করছিলাম ভাই, কারাগারের জন্য ভাই আপনি সাইন ল্যাঙ্গুয়েজটা শিখেছিলেন হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, প্রায় 3 মাসের মতো। 3 মাস না? আবার ভুলে গেছি এখন। আচ্ছা না, ওই 3 মাস ওই যিনি শিখিয়েছিলেন হ্যাঁ, একজন ভদ্র মহিলা, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটা আপা, উনি আমার বাসায় এসে শেখাতেন, আহ, তার বাসায় গিয়ে আমি শিখেছি,
আমাদের শুটিংয়ে এসে এবং পুরো শুটিংয়ের সময় ওনাকে মনিটরের পাশে আমি বসিয়ে রাখতাম এবং উনি সমস্ত কিছু ভিডিও করে করে আমি ওনাকে স্ক্রিপ্ট পাঠাইতাম যে এই সিকোয়েন্সে এই আমার ডায়লগ আছে, এইগুলো প্রত্যেকটা ডায়লগ উচ্চারণ করে করে আপনি ডিটেইল আস্তে আস্তে করে বলবেন যাতে আমি ওটা ধরতে পারি। ওই ভিডিও দেখে দেখে আমি আবার প্র্যাকটিস করতাম প্রায় 3 মাসের মতো। ব্রিলিয়ান্ট ছিল এটা, মানে ওই এক্সপ্রেশনটা ধরে রেখে, মানে আপনার হ্যাঁ এক্সপ্রেশনটা ছিল যে আপনি জানেন না আপনি কোথায়, তার হ্যাঁ মধ্যে আবার এমন ভাষায় কথা বলতেছেন যেটা আপনি হ্যাঁ, নিজেও জানেন না এটা নিজে কি, জানি না। দুইটা মিলানো, এটা কিন্তু মানে খুব খুব সুন্দর হ্যাঁ, একটা সিরিজ টোটাল ছিল কাজটা এটা। আমারও খুব প্রিয়, কারাগারটা আমারও কারাগার তাকদির, মানে শাওকি ডিরেক্টর, শাওকি ব্রিলিয়ান্ট ডিরেক্টর, মানে ও ভবিষ্যতে ওর সর্বশেষ কাজ হচ্ছে গুলমোহর, আচ্ছা, চরকিতে হ্যাঁ আছে, খুব ভালো কাজ করে। তারপরে আমি তানিমের সঙ্গে রিসেন্টলি শেষ করলাম বনলতা এক্সপ্রেস, উৎসবের যিনি হ্যাঁ ডিরেক্টর, হ্যাঁ তানিমেরই ও একসময় অ্যাসিস্ট করতো আচ্ছা শাওকি, আচ্ছা এবং ওই গ্রুপটার সঙ্গে আমার খুব ভালো মানে ম্যাচ করে আর কি। মানে আমার সঙ্গে ওদের মানে ফ্রেন্ডশিপ বলি, কাজের সম্পর্ক যেটাই বলি না কেন, বা ওরা যে স্ট্যান্ডার্ডের কাজ করতে চায় আমার এটা ভালো লাগে। খুব খুব ব্রিলিয়েন্ট সবগুলো ছেলে যে লেখে, ওদের ওদের টিমে যে লেখে, হ্যাঁ হ্যাঁ কারাগারের যে হ্যাঁ 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 রাইটার, ওরা সবাই সবাই খুব ভালো। আচ্ছা ভাইয়া, যখন কোনো ক্যারেক্টার প্লে করেন আপনার তো পুরো ওই মানুষটার হয়ে যেতে হবে, তাই না? তার চিন্তা ভাবনা অনেক কিছু নিয়ে, ট্রান্সফরমেশন হ্যাঁ মানে নিজে অফ থেকে, দ্য হ্যাঁ। ক্যামেরা অনেকে যখন কোনো লেখক কোনো বইও লেখে তখন নাকি তারা সেই ক্যারেক্টারের হয়ে ভাবে, সে ডায়েরি মেনটেন করে নিজেকে ওই ক্যারেক্টারটা ভেবে। আপনি এমন কিছু চরিত্র করেছেন নেগেটিভ, কিন্তু খুব আজগুবি টাইপের নেগেটিভ, হ্যাঁ মানে নর্মাল নেগেটিভ না, যেমন তার হাওয়ার ক্যারেক্টারটা, ওইটা যে কি একটা নেগেটিভ, ব্রুটাল। মানে কেমন জানি এই যে এরকম এক একটা চরিত্র, এরকম চরিত্র সামনে কিন্তু আমাদের ওইরকম চরিত্র যদি রিয়েল লাইফে আসেও আমাদের ভয় লাগে ভাবলে, ধরেন কারাগারের চরিত্রটা এরকম, আপনার নেগেটিভগুলো একটু ডিফারেন্ট, ওই রকম একটা কমপ্লিকেটেড মানে আনএক্সেপ্টেবল চরিত্রতে ঢোকার আগে আপনি কি ভাবেন? আচ্ছা, একটা হচ্ছে যে এমন না যে এই ধরনের চরিত্র আমি প্রথম করছি, বাংলাদেশ বলি অথবা সারা পৃথিবীতে বলি, সিনেমাতে একই রকমের চরিত্র হাজার হাজার বার করা হয়েছে, কিন্তু আর্টিস্টের দায়িত্ব হ্যাঁ হচ্ছে যে আগের যে 100 জন আর্টিস্ট এই ধরনের চরিত্র কিরকম করেছে সে কি আলাদা রকম ভাবে করতে পারে, অবশ্যই এইটাই। হ্যাঁ এখন এই যে চরিত্রটার কথা তুমি বলছো হাওয়াতে, চান মাঝি, এখন এই চান মাঝি আমি করলে একরকম করলাম, আরও 10 জন অভিনেতা যদি এই চরিত্র করে 10 রকম হবে। আবার এমনও হতে পারে যে এই ধরনের চরিত্র আগে যেরকমভাবে অভিনয় করানো করেছে আর কি, ওই চরিত্রে একটা টিপিক্যাল ফরম্যাটের ভেতর দিয়ে হয়তো করা হলো, তাতে করে হয়তো বলা গেল যে ওই যে ওই ওই ভিলেনের মতো করেছে। তা আমি সবসময় যে চরিত্রটা করতে যাই ওই রকম চরিত্র আগে যদি কোনো সিনেমাতে আমি দেখেও থাকি ওই রকম যেন না হয় এ ব্যাপারে অনেক অনেক সচেতন থাকি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি আহ, নিজের আলাদা কোনো স্ট্রাকচার আমি ব্যক্তিগতভাবে দাঁড় করাই না হ্যাঁ কখনো। মানে থাকে না কিছু কিছু মানুষের টিপিক্যাল কিছু অভ্যাস থাকে, সেটা কথা বলা, পোশাক আশাকে, আইডেন্টিটি যেটা বলে, যে প্রত্যেকটা হ্যাঁ উনি মানে হাঁটা দেখলে পরে বোঝা যায় যে ও আচ্ছা, এটা তো অমুকের হাঁটা। হ্যাঁ তা আমি কোনো কিছুতেই কখনো নিজেকে ফিক্স করি না, হ্যাঁ এতে করলে ওইটা সবসময় ওভারল্যাপ করে ওই হ্যাঁ ক্যারেক্টারটাকে। মানে আমি ডাল ভাত হয়ে থাকি, মানে হ্যাঁ ওই তরল, মানে যে পাত্রে রাখা যাবে যেন আমি সেই পাত্রের আকারটা ধারণ করতে পারি, নিজেকে একটু কাদামাটির মতো একটু নরম রাখি, যাতে যে কেউ আমাকে দিয়ে যে কোনো শেপ তৈরি করতে পারবে। আপনার এটা শুনে কেন মনে হচ্ছে যে ইউর রাইট, কিছু কিছু অ্যাক্টর বিশাল বড় আকারের ইন্টারন্যাশনাল ফিগারসও তারা এত বড় হয়ে যায়, দে বিকাম বিগার দেন এভরি ক্যারেক্টার দে প্লে। যেমন শাহরুখ খানের কিন্তু লাস্টের দিকে এটা হয়েছিল, তিনি ফ্যান, তারপরে ডাঙ্কি যেটাই করে, সে যে শাহরুখ খান ওইটা থেকে বের করতে পারতাম না আমরা তাকে, এইটাই অনেক এটাই খুব কষ্ট হয়েছে তার গুরুত্বপূর্ণ বিষয়। পাঠানে সেটাকে ভেঙে আবার নিজেকে রিক্রিয়েট করা, এরকম এটা ইভেন অমিতাভ বচ্চনের ক্ষেত্রে এখন অ্যাট টাইমস হয়। একটা কিন্তু তারপরে শেষের দিকে যখন অমিতাভ বচ্চনের প্রত্যেকটা মানে কাজের তার যে লুক, তার যে অ্যাক্টিং, হ্যাঁ তারপর চেঞ্জ করে ওরা, এই ওই ওই স্যাচুরেশন পয়েন্টে আসে তারা, যেমন শাহরুখ খানের মানে বেশি হয়ে গেছে যে এটা আবার মানে যারা যত বড় হিরো কমার্শিয়ালি হিট, এরা তো মানে হিউজ পপুলার, কোটি কোটি মানে ফ্যান্স ফলোয়ার, এদের মিলিয়ন মিলিয়ন, তা ওটাতে একটা চাপ আছে। আবার একজন আর্টিস্ট যে শুধু নিজেরই ভূমিকা এটা না, কিন্তু এখন আমাকে আমাকে ভিন্ন চরিত্রটা কে দেবে, মানে যে আমাকে নিয়ে কাজ করবে, আমার বিগত কাজগুলো তাকে গবেষণা করে বের করতে হবে যে তার বাইরে আমাকে একটা নতুন চরিত্র সে তৈরি করবে, নতুন একটা গল্প তৈরি করবে। এটা কিন্তু আর্টিস্টের ভূমিকা খুবই কম। আর্টিস্টের শুধু ভূমিকা এটুকুই যে নতুন চরিত্র যদি আসে সেটাকে ঠিকঠাক মতো পারফর্ম করা, ওই চরিত্র হয়ে যাওয়া। কিন্তু ওই চরিত্রটা তো তৈরি করছেন যিনি লেখেন চিত্রনাট্য,
যিনি ডিরেক্টর তার মতো করে তিনি ভাবেন যে আমি এই চরিত্রটাকে এইভাবে দেখাতে চাই, তা সেই দেখানোটা যদি আগের 10টা চরিত্রের মতোই যদি হয়ে যায়, তাহলে তো আর্টিস্টের কোনো কিছু করার নেই যে সে নতুন একটা কিছু আবার নিজে নিজে একা একা করে হ্যাঁ, দেখাবে। ওটাই। আলাদা চরিত্র হওয়ার জন্য সেই চরিত্রটা তো থাকতে হবে, মানে একটা কঙ্কাল বা হ্যাঁ, স্কেলিটন যদি হ্যাঁ। থাকে, বর্ণনায় থাকে, তারপরে সেটাতে একজন আর্টিস্ট কি ঢুকবে, করে তার হ্যাঁ। মতো কাদামাটি মাংস টাংস লাগিয়ে একটা শেপ দাঁড় করায়। তো ওটা এমন না যে ওটা শুধুই একজন শাহরুখ খানের দায়িত্ব। শাহরুখ Right. খানকে নিয়ে যারা কাজ করবেন তাদের দায়িত্ব হচ্ছে নতুন আর একটা কোন চরিত্রে শাহরুখ খানকে দেখাবেন, এটাই। ভাই, চান মাঝির ক্যারেক্টারটাতে আপনার ইন্সপিরেশন ছিল কোনো কিছু ভেবেছেন? মানে ডেঞ্জারাস ক্যারেক্টার, কিন্তু এই যে লাস্টের ওই এক ভয় পাইছেন সিনটা তো মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে যখনই কোনো চরিত্র স্ক্রিপ্ট আকারে তো পাই, স্ক্রিপ্ট আকারে পাওয়ার পর একটা কল্পনার মধ্যে ওই চরিত্রটা একটু দেখার চেষ্টা করি। আর আমি যেহেতু চারুকলায় পড়াশোনা করছি, ইমাজিনেশনটা এটা একটা, যারা অভিনেতা তাদের হচ্ছে এই মানে ক্ষমতাটা থাকতেই হবে, কল্পনা ইমাজিন করা, যে মানে আমরা তো অনেক কিছু কল্পনায় দেখি, হ্যাঁ। সেই কল্পনাটা যত বাস্তবের কাছাকাছি যাবে, এবং কল্পনাটা আমি করলাম যে এইরকম, ওই কল্পনার কাছাকাছি যদি আমি পৌঁছাতে পারি, তো সেই অনেক সময় আছে যে এই চরিত্রটি হয়তো আমার দেখা চরিত্র না, বা কিছুটা দেখা। এখন একটা নৌকার হেড মাঝি, যে নৌকায় আমরা শ্যুট করেছি সেখানেও তো একজন হেড মাঝি ছিল। রাইট। এখন সেই হেড মাঝির কতটুকু আমি নিব, হুবহু তো তারটা নেব না, তার কাছ থেকে হয়তো কিছু অংশ নিলাম, নতুন কল্পনা থেকে কিছু একটা বের করলাম যে এরকম ভাবে হাঁটা চলাফেরা কথাবার্তা, তার চেহারাটা এরকম। আর এটা শুধু আমি একা করি না, আমার ডিরেক্টর থাকে, মেকআপ আর্টিস্ট, সে একটা লুক ক্যারেক্টার দাঁড় করানোর চেষ্টা করে, কস্টিউম যারা করে তারা আমাকে সেই ড্রেসটা পরায়, যে কোনভাবে প্রথমে আমার লুকটা আগে সেট করে, তারপর হচ্ছে পারফরমেন্সটা আমি করি। তো এরকম অনেকের, এর মধ্যে অনেকের ক্রেডিট অনেকের, আছে। অবশ্যই, একজন অবশ্যই। অভিনেতা শুধু তার নিজের একার ক্রেডিট না, অবশ্যই। আমরা তো দেখি ইটস এ মানে কালেকটিভ অবশ্যই। ওয়ার্ক। তো সিনেমা বলি বা যাই বলি না কেন, এখানে আসলে কারোরই শুধুই একজন অভিনেতা ভালো অভিনয় করেন, শুধু তার কারণেই ছবি হিট হবে অথবা ছবি নাম করবে, এরকম কিছু না। ভালো আর্টিস্ট হতে হবে, ভালো ডিরেক্টর, ভালো মেকার বা টেকনিশিয়ানস যারা আছে, ভালো ক্যামেরা, অনেক অনেক ডিপেন্ড, যেটা হয়তো সাধারণ দর্শকরা অনেক কিছু জানেন না। তারা হয়তো স্ক্রিনে শুধু আমাদেরকে দেখেন বিধায় আমাদেরই প্রশংসা করতে থাকেন। এই প্রশংসার আসলে ভাগীদার শুধু আমরা একা না, আমাদের পেছনে যারা থেকে অবশ্যই, হ্যাঁ। সাপোর্ট দেন, প্রত্যেকটা ক্রিয়েটিভ সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং, তাদের কারণেই আমরা হচ্ছি মানে মাঠে খেলি, মাঠটা তৈরি করে দেয় তারা। ঠিক আছে। সবচেয়ে কঠিন ছিল ভাই কোন ক্যারেক্টারটা প্লে করে, যেটা আপনি এখনো বলবেন যে এটা এই ক্যারেক্টারে ঢুকতে, এটা রেডি করতে, এটা ফিল করতে আপনার সবচেয়ে কষ্ট হয়েছে? আমার কাছে সব ক্যারেক্টারই খুব কঠিন লাগে, ইদানিং আরও বেশি কঠিন লাগে, কারণ আস্তে আস্তে ওই যে বললাম না, কল্পনার জায়গাগুলো তো কমে আসছে নানান কারণেই, সেটা বয়সের কারণে হতে পারে, যে ইমাজিনেশনটা আসলে আমার কোন লেভেল পর্যন্ত আছে, বা আমার রাডারে ধরা দিচ্ছে কিনা, যে আমি নতুন চরিত্র আর দেখতে পাচ্ছি কিনা, বা নতুন চরিত্র তৈরি হচ্ছে কিনা, এটা না হওয়ার কারণে এটা হয়। তা এটা শুধু আমি সিনেমার কথা বলবো না, আমি টেলিভিশনেও হাজার হাজার চরিত্র অভিনয় করেছি, অন্তত সেখানেও অন্তত 200-400 ক্যারেক্টার আছে যেগুলোকে আমি একটু আলাদা করার চেষ্টা করেছি। সরি, সেটা স্ক্রিপ্টে গল্প মানে পড়ার পর থেকে হোক, বা এটা নির্ভর করে যে আমার আসলে চিন্তায় চেতনায় কত ধরনের চরিত্র বসবাস করে। এটা সংখ্যা যার যত বেশি, যার অবজারভেশন পাওয়ারটা আছে, দেখা মানে আমার সোসাইটির দিকে তাকিয়ে দেখা, কল্পনায় দেখা, এই দেখাটা যত বেশি হবে তত বেশি চরিত্র তৈরি করা সেই আর্টিস্টের জন্য মানে সুবিধা হয়। চরিত্র নিয়ে যখন কথা বলছি ভাইয়া, আয়নাবাজি নিয়ে তো কথা। কিন্তু আমি কিন্তু বলছি না যে কোনো একটি চরিত্র আমার কাছে খুব সহজ লেগেছে আমি হ্যাঁ, করেছি, না না না, হ্যাঁ। সবগুলোই আমি যখন যে কাজটি করি সেই চরিত্রের ডিটেইলে ঢোকার জন্য আমার যে স্ট্রাগল, হ্যাঁ সেটা কম বেশি, কোনোটার খুব তাড়াতাড়ি ধরা দেয়, কোনোটা হয়তো ধরাই দিচ্ছে না, মানে ক্যারেক্টার লাইনই খুঁজে পাচ্ছি না, এরকম হয়। আবার দেখা গেল যে একদিন 2 দিন শুট করার পরে হয়তো লাইনটা পেলাম, যে এইটা হচ্ছে আসলে ক্যারেক্টার লাইন। কোন ক্যারেক্টার কি আপনার রিয়েল লাইফের সাথে সবচেয়ে কাছাকাছি? রিয়েল লাইফের সঙ্গে কিছু মিল ছিল মনপুরার চরিত্রে। মনপুরা না, হ্যাঁ আমি ওইটা ভাবছিলাম তখন, আপনি মনপুরাতে নিজে সেলিম ভাই, ভয়েসটা, টাইমিংটা হ্যাঁ, সব সেলিম ভাই তখন আমাকে বলেইছিলেন যে তোকে কিছু করতে হবে না, তুই নিজে যা,
তুই যা যা পারিস, তুই নৌকা চালাতে পারিস, তুই গরুর দুধ দোয়াতে পারিস, তুই ওই ধান খেতে গিয়ে ধান কাটতে পারিস, বোঝা টানতে পারবি, তুই ঘর বাড়ি বানাতে পারবি, তুই সাঁতার কাটতে পারবি, সমস্ত কিছু তুই যেটা যা পারিস এগুলো পারিস। আমি হ্যাঁ বলে, তুই এটাই তোকে করতে হবে, তোর আলাদা কোনো ক্যারেক্টার। ওখানে একটা নদীতে সাঁতার কাটতে যাওয়ার সময় যমুনা নদী, দুইটার এক্সপিরিয়েন্স কেমন ছিল মনপুরার সময়? সরি, তারপর একটা ময়না পাখি ছিল, ওর সাথে বন্ডিং করতে ছিল। যমুনা নদীটা আমাদের বাড়ি হচ্ছে একদম পদ্মা নদীর পাড়ে। আমাদের ঘর থেকে বেরিয়ে 1-1.5 মিনিট হাঁটলে পরেই আমাদের একদম বিশাল পদ্মা নদী। আচ্ছা, আমাদের গ্রামে আর কি, একদম আমাদের গ্রামটা পদ্মা নদীর পাড়ে। তা ওখানেই তো আমাদের জন্ম এবং বেড়ে ওঠা। তা নদীর সাথে আমাদের নদীতে গিয়ে গোসল করা, সাঁতরানো, বা একটু চর পড়লো, তা চর পড়লে পরে কিছু দূর সাঁতরে গিয়ে আমরা চরে গিয়ে খেলাধুলা করতাম। ঠিক যমুনা নদীটা ওই রকমই, যে যেটুকু আমি সাঁতার দিয়ে হয়তো পার হতে পারি। আচ্ছা, আচ্ছা। তো ওই নদীর সাথে আমার পদ্মা নদীর যে সম্পর্ক ছিল, আমি মনপুরাতে শুটিং করতে গিয়ে ওই যমুনার সঙ্গে আমার ওই সম্পর্কটা আমার কাজে লাগলো, সাঁতার কাটা। চলে কিন্তু আসছে। প্রচন্ড স্রোত ছিল। আচ্ছা। আবার আমাদের পদ্মা নদীতেও একটা সিজনে নদীতে প্রচন্ড স্রোত থাকে। সেই স্রোতের মধ্যে আমরা হয়তো অনেকে বড় একটা দল মানে গোসল করতে নেমে আমরা শরীরটা ভাসিয়ে দিলাম অনেক দূর, প্রায় 0.5 কিলোমিটার 1 কিলোমিটার, কষ্ট করতে হচ্ছে না, শুধুমাত্র মানে শরীরটা ভাসিয়ে দিয়েছি, চলে গেলাম অনেক দূর। আবার ওই স্রোতের বিপরীতে সাঁতার কেটে আসাটা অনেক কষ্ট, কিছু দূর আসার পর আবার একটু পাড়ে উঠে গেলাম, আবার একটু হেঁটে চলে এলাম, আবার এটা একটা খেলার মতো বিষয় ছিল। তো ওই যমুনাতেও প্রচন্ড স্রোত ছিল যখন আমরা শুটিং করি, যে একদিক দিয়ে রওনা দিলাম, টান দিয়ে দেখা গেল অন্য দিকে নিয়ে যাচ্ছে। মনপুরা তো ভাই শুরুর দিকে ছিল, তাই না? মনপুরা আমার ক্যারিয়ারের এটা 2007 সালে আমরা শুটিং করেছিলাম। আর আমি বেসিক্যালি প্রফেশনালি অ্যাক্টিংটা শুরু হয় 2005-এর দিকে। আচ্ছা। তার আগে টুকটাক অ্যাপিয়ারেন্স ছিল আমার টেলিভিশন নাটকে। আমি থিয়েটার যতদিন থেকে শুরু করেছি, এটা হচ্ছে 95-96 সাল থেকে আমার থিয়েটারটা শুরু। তখন থেকে টুকটাক টেলিভিশনের কাজ অল্প স্বল্প করতাম। কিন্তু ওই 2005 সালে একটা বিজ্ঞাপন, গ্রামীণ ফোনের মোস্তফা সরোয়ার ফারুকের হ্যাঁ। একটা বিজ্ঞাপন, মায়ের জন্য মোবাইল, ওই বিজ্ঞাপনটা করার পর থেকে অনেক ডাক পেতে শুরু করলাম ওই বিজ্ঞাপনটা অভিনয়ে, একাই একটা টেলিভিশনে। মুভি ছিল। হ্যাঁ। বিজ্ঞাপনটা একাই একটা সিনেমা। তারপর থেকে আমার অভিনয়ের সাথে সম্পৃক্ততাটা বেড়ে গেল। মনপুরার এই যে অ্যাকসেপ্টেন্স, মনপুরা যেভাবে মানুষ দেখার সাথে সাথে সবাই যেভাবে আপনাকে আপন করে নেয়, এটাকে আপনি এক্সপেক্ট করেছিলেন নাকি আপনি নিজেও তখন ওভারওয়েলম, যেহেতু শুরুর দিকে? তখন তো আমার অভিনয়ের বয়সও খুব বেশি না, অত কিছু বুঝিও না। হ্যাঁ। তখন গিয়াসউদ্দিন সেলিমের মানে সেই সময়ের যারা নামকরা ডিরেক্টর ছিলেন, আমরা যখন অভিনয়টা শুরু করি, তার মধ্যে অন্যতম প্রধান একজন ছিলেন গিয়াসউদ্দিন সেলিম। সেই সময় নুরুল আলম আতিক, গিয়াসউদ্দিন সেলিম, তারপর মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, মানে এই মানের, তারপরে আরও যারা এসছে বা এখন যারা কাজ করেন, ভালো ভালো কাজ করেন, বেসিক্যালি শুরুটা ওইভাবে করে দিয়েছিলেন এই ডিরেক্টররাই। ওনাদেরই আসলে পরম্পরা অনুযায়ী এখন অনেক ভালো ভালো ডিরেক্টর এসছেন। তা তাদের কাজ আমার ভালো লাগতো, সেলিম ভাইয়ের কাজ ভালো লাগতো, ফারুকী ভাইয়ের কাজ ভালো লাগতো, অমিতাভ রেজার কাজ ভালো লাগতো, নুরুল আলম আতিকের কাজ ভালো, এদের সবার সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তা মনপুরার সময় সেলিম ভাই যখন আমাকে এটা বলেছিলেন কাজের জন্যে, তার আগে ওনার সঙ্গে আমার একটা টেলিভিশন সিরিয়াল আমরা করেছিলাম। সেই সিরিয়ালে ফরিদি ভাই ছিলেন, এটিএম শামসুজ্জামান ছিলেন, অনেক বড় বড় আর্টিস্ট ছিলেন। জয়া হোসেনের সাথে আমার প্রথম স্ক্রিন শেয়ার তখন। তা যাই হোক আর কি, এইভাবেই আসলে কাজটা আস্তে 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 করে ওঠা আর কি। আপনার ক্যারেক্টার যদি একটা একটা ধরে কথা বলি ভাইয়া, তাহলে এই পডকাস্ট গিয়ে 2027 জানুয়ারিতে গিয়ে শেষ হবে। হ্যাঁ, আমি যেটা যে আমার খালি মাথায় আসতেছে, যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় না এটা আর শেষ হবে। আপনার সব ক্যান্সেল করে দেখা গেল আপনার ছেলে গ্র্যাজুয়েশনের দিন আসবে, ওই দিন আসছে, বাবা আমার গ্র্যাজুয়েশনের দিন চলে বয়স বেড়ে গেছে, এখানে বসে না, এখানেই সব শেষ। হ্যাঁ, আর সব ক্যান্সেল করতে হচ্ছে। আমরা একটু আগাই আপনার এখন প্রতিটা ক্যারেক্টার আমার খুব ডিটেলে চিন্তা করতে ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেখতে এইসব। আচ্ছা, আপনার এখন যদি আমরা বলি যে আপনার ফ্যানদের সাথে আপনার রিলেশনশিপটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মনে হয় হয়তো পারে যে আমরা আপনাকে বেশি আপন মনে করে দেখেই বোধহয় আপনাকে নিয়ে বেশি ভাবি। আর অনেক বাট ফ্যানরা আপনাকে অবশ্যই ভালোবাসে, বাট কখনো কি আপনার একটু হলেও মনে হয় যে আপনি অ্যাট টাইমস আপনি একটু মিসআন্ডারস্টুড হয়ে যান বাই পিপল অ্যান্ড ফ্যান্স? তখন কি কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট তো হয়, ডেফিনেটলি কষ্ট হয়। একটা সময় আমাকে একদম সত্যি কথাই বলি যে অনেকেই বলতেন যে আমার কোনো হেটার্স নাই, মানে হেটার্স বিহীন আর্টিস্ট আমি। আচ্ছা।
এবং সোশ্যাল মিডিয়াতে তার প্রমাণও একসময় প্রচুর পরিমাণেই ছিল, এবং সেই রেফারেন্সে অনেকে আমাকে বলতেন, অনেক সাংবাদিকরা বলতেন, সব কিছুই। আর আমার যেহেতু টেলিভিশনের ভেতর দিয়ে পরিচিতিটা এসছে, তা সেই টেলিভিশনের যারা দর্শক, একটা সময় তো আমাদের আসলে বিনোদনের প্রধান কেন্দ্রবিন্দুই ছিল টেলিভিশন। হ্যাঁ। সেই যদি আমরা বিটিভির সেই সময়ের কথা বলি, হুমায়ুন আহমেদের বিখ্যাত বিখ্যাত সব জনপ্রিয় নাটক থেকে শুরু করে বা পরবর্তীকালে আমরা যখন কাজ শুরু করেছি তখনকারও কিছু নামকরা সিরিয়াল, এবং এটা টেলিভিশনের ড্রয়িং রুমে বসে দেখতেন বাড়ির সবাই, সপরিবারে, একদম শিশু বাচ্চা থেকে শুরু করে একদম দাদা দাদি নানা নানি সবাই। তা ওই জায়গা থেকে আমাকে টেলিভিশনের ড্রয়িং রুমের মধ্যে একজনকে যদি প্রতিদিন দেখা যায়, সেই লোকটাকে তো আপন মনেই হতে পারে। আর যেহেতু আমি অভিনয়টা কন্টিনিউ করেছি, আমি কখনো ছাড়িনি, ইচ্ছা না থাকলে পরেও জোর করে হলে পরেও দেখতে হতো আর কি, তাদের যে দেখতোই আমাকে। তো ওই জায়গা থেকে একটা আপন আপন, যেটা বললাম যে দর্শকরা খুব আপন ভাবে। তারপর তো নানান কারণে, সেটা রাজনৈতিক ব্যাপার হতে পারে বা অনেক ঘটনায় তো অনেক কিছু সমাজে দেশে রাষ্ট্রে ঘটে, তা সে কিছু কিছু ঘটনার কারণে আমি মানুষটা কিন্তু ওই মানুষটাই আছি। ইন্টারপ্রিটেশনগুলো চেঞ্জ হয়েছে আমার সম্পর্কে হয়তো কিছু, এবং যারা এটা চিন্তা করেন যে বোধহয় আমি চেঞ্জ হয়েছি, আমি চেঞ্জ হইনি। আমার উদ্দেশ্য আগেও যেটা ছিল এখনও সেটাই, আমি যে কাজ করতাম এখনও সেই কাজ করি। আগেও যে মনোযোগ এবং যে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে কাজটা করতাম, আমি আমার কাজটাকে খুব রেসপেক্ট করি। যতটা না এটা আমার পেশা, তার চাইতে আমি আমার কাজটাকে সম্মান করি। এবং আমার ফ্যামিলিতে যে মানুষগুলো আমার কাজকে বা আমার ফ্রেন্ড সার্কেলে যারা আমার কাজকে সম্মান করে, তাদের সাথেই আমার সম্পর্ক। এর বাইরের সম্পর্ক খুব বেশি আমি রাখি না। যে আমার অভিনয়, সেটা আমার অভিনয় বলে না, যে সিনেমা দেখে না বা গান শোনে না, সে তো আমার কোনো কারণেই সে আমার আপন কেউ হতে পারে না। যার গানের প্রতি বা সিনেমার প্রতি বা পেইন্টিংয়ের প্রতি যার কোনো অ্যাট্রাকশন নাই, তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কোনো দিনই হবে না। তা ওই যেসব কারণে হয়তো মাঝে মধ্যে শ্রোতাদের মধ্যে, শ্রোতা না, ভক্ত বলি বা দর্শক বলি, কিছু কিছু বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে বা হয়, এটা খুবই স্বাভাবিক। কারণ সময় তো আর একরকমভাবে চলে না, সময়ের উত্থান পতন পরিবর্তন, এর ভেতর দিয়েই মানুষের মনস্তাত্ত্বিক জায়গাতেও অনেক ধরনের পরিবর্তন ঘটে। তার জাজমেন্টের জায়গাটাও কিন্তু চেঞ্জ হয়। যে আমি তোমাকে আজকে যেভাবে দেখছি, কোনো একটি ঘটনার পর তোমাকে আমি সেভাবে দেখতে নাও পারি, এরকম ঘটনাও ঘটে। কিন্তু যখন আমি মানুষটা বুঝি যে কারণে আমাকে হয়তো মিসআন্ডারস্ট্যান্ড করছে, হ্যাঁ, ভুল বুঝছে অথবা আমাকে হেট করছে, এটা তখন আমার কাছে কষ্টের লাগে। লাগে না কষ্ট? অবশ্যই কষ্ট লাগে। কারণ ভাই অ্যাজ আ ফ্যান আপনার, এবং এর সাথে আবার আছে যেটা হয়তো আমি একদমই না, সেই ট্যাগটা লাগিয়ে দেওয়া, সেটাও অনেক সময় ঘটে। হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে আমি রেসপেক্টফুলি কথা বলছি এটা নিয়ে। সেটা হচ্ছে, আমি ধরুন আপনার একজন ফ্যান বা একজন দর্শক, আমার যেটা মনে হয় যে কিছু ক্ষেত্রে আপনি এই যে ফ্রম নো হেটার্স টু আননেসেসারি হেটার, হ্যাঁ, যেটা হচ্ছে যে আপনি একদম আনএক্সপেক্টেড ছিল আপনার সব সাইড থেকেও কিছু, একদম শুরুর দিকে কিছু হঠাৎ করে যখন মানুষ আপনাকে নিয়ে বেশি সমালোচনা শুরু হয়, আমার মনে হয় হয়তো ডিপ ডাউন আমার মনে হচ্ছে আপনি কেন, আমার মনে হচ্ছে কোনো হিউম্যান বিং এটা ডিজার্ভ করে না। মানে যেহেতু আপনি একজন আচ্ছা, আর্টিস্ট। আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমার ফ্যামিলিতে যদি কেউ আমাকে ভুল বোঝে, অথবা আমার ফ্রেন্ড সার্কেলে কেউ যদি আমাকে নিয়ে কোনো ভুল বোঝে, সেটা হয়তো তার সঙ্গে আমি আলোচনা করে সেটা সমস্যার সমাধান করতে পারি। অলসো ভাই ওখানে না আপনার একটা দোষ থাকলেও থাকতে পারে, বিকজ ওটা একটা ইন্টারঅ্যাকশনের ব্যাপার। দোষ থাকবে না, পৃথিবীতে এমন মানুষ আছে। কিন্তু পাবলিকের সাথে আপনার যেটা হয়েছে অ্যাট টাইমস, আমার মনে হয় সেটা আপনি ডিজার্ভ করেন নাই, আনএক্সপেক্টেড আর কষ্ট লাগারই মতো। একটা জিনিস আমি এটা বোধহয় এটা সময় আসলে অনেক কিছু বুঝিয়ে দেয় অথবা বোঝাতে পারে না, কারণ নিজে চাইলেও হয় না। অনেক সময় সময়টার পর অনেক কিছু নির্ভর করে, যে কোন সময়ে কোন স্পেসে আমি দাঁড়িয়ে আছি সেটার উপর নির্ভর করে। সব সময় সব স্পেসে সব কথা বলা যায় না। টাইম অ্যান্ড স্পেসটা কিন্তু আলাদা। যে আমি এখানে দাঁড়িয়ে এখন যে কথাটা বলতে পারবো, আমি রাস্তায় গিয়ে সে কথাটা বলতে পারবো না, বা আমি জনসমক্ষে সেই কথাটা বলতে পারবো না, অথবা আমি ঘরে যেটা বলতে পারবো বাইরে বলতে পারবো না, বা বাইরে যেটা বলতে পারবো ঘরে বলতে পারবো না। কিন্তু কথাটা একটা, সেটা হচ্ছে আমার পরিচয় একটাই। এই পরিচয়টাকে নানাভাবে, সেটা রাজনৈতিক অথবা ধর্মীয় কোনো কিছুতে মাপকাঠিতে না ফেলে, আমার যে পরিচয় আমি সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যেটা আমি বিশ্বাস করি, সম্মান করি, আমার যে পরিচয়, সেটা হচ্ছে আমি একজন শিল্পী বা অভিনেতা। আমার কাছে
রাজনৈতিক মতাদর্শের আলাদা ব্যাখ্যা থাকতে পারে, বাট আমার কাছে আমার সকল দর্শক সমান। সে কোন ধর্মের, কোন বর্ণের, কোন রাজনৈতিক আদর্শের, এটা আমার কাছে বিবেচ্য না। যে মানুষটি আমার গান ভালোবাসে, যে মানুষটি আমার অভিনয় ভালোবাসে, সেই আমার কাছে দেবতা, আমার দেবতা। অবশ্যই। কারণ এটা কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার দর্শক হচ্ছে আমার পাওয়ার, সে আমার শক্তি। কারণ আমার দর্শক না থাকলে পরে আমি নাই। সবচেয়ে ওপরে তো সৃষ্টিকর্তা, তাকে মাথায় রেখে আমি কথাটা বলছি। জি। এরপরেই হচ্ছে আমার দর্শক। দর্শক আছে, আমি আছি, আমার দর্শক নেই, আমি নাই। সেই তাদের কাছে আমার একটাই পরিচয়, সেটা হচ্ছে আমি একজন অভিনেতা, বা যদি শিল্পী হিসাবে যদি ধরে শিল্পী। এর বাইরে আমার আর কোনো পরিচয় নাই। আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমার কোনো ব্যবসায়িক পরিচয় নাই, আমার আর কোনো পরিচয় নাই। আর কোনো পরিচয় আমি চাইও না, এবং জীবনে আর কোনো পরিচয়ে পরিচিত হতেও চাই না। আমার একটাই পরিচয়, এই পরিচয়ে আমি দাঁড়িয়ে আছি, এবং আমার মৃত্যুটা এই পরিচয়ের জন্য হয় যে একজন অভিনেতা মারা গেছেন। আসলে দ্যাটস ইট। যেহেতু ভাই বলেন যে আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো সমস্যা বা বন্ধুর সাথে যদি কোনো রকমের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ওটাতে আপনার কন্ট্রিবিউশনও থাকতে পারে, আবার কথা বলে ঠিক করার উপায় থাকে। দর্শকদের সাথে এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। অ্যান্ড অবশ্য আবার ব্যাপারটা কি ভাই, যতই হেট করুক আপনার আমাদের সাথে আপনার সম্পর্কটা চলতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে এই প্রবলেমগুলো আসলে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে। অবশ্যই। সোশ্যাল মিডিয়া আসার আগ পর্যন্ত তো কমিউনিকেশনের এরকম কোনো সুযোগ ছিল না। হ্যাঁ, কোথাও কারোর সঙ্গে যদি আমার কোনো, যারা আমার কাজ পছন্দ করে, রাস্তাঘাটে দেখা হলে হয়তো একটা অটোগ্রাফ নিত, বা ভাই আপনার অভিনয় পছন্দ করি, ব্লা ব্লা ব্লা, ডিরেক্ট যোগাযোগের তো কোনো ব্যবস্থা ছিল না। এখন কেউ যদি আমাকে একটা গালি দিতে চায়, ও সোশ্যাল মিডিয়াতে ঢুকে আমার পেজে গিয়ে অথবা আমার প্রোফাইলে গিয়ে একটা যে কোনো একটা পোস্টের নিচে গিয়ে খুব আজে বাজে গালি দিয়ে চলে এলো। এটা দেয়ও, অনেক সময় দেয়, এবং প্রতিদিনই আমার 10, 20, 50টা গালি মুছতে হয়। কিন্তু আমি আজ পর্যন্ত যারা আমাকে গালি দিয়েছে, কাউকে আমি আজ পর্যন্ত একটা পাল্টা কোনো উত্তর দেইনি যে ভাই কেন গালিটা দিলেন, সেই প্রশ্ন আমি করিনি। আমি বড় জোর কী করি, ওই বাজে কমেন্টটা আমি ডিলিট করে দিই। যদি অতিমাত্রায় সহ্য করতে না পারি, অতি অপমান বোধ করি, তখন হয়তো সেই প্রোফাইলে গিয়ে তাকে ব্লক করে দিই, যাতে সে আর আমার প্রোফাইলে ঢুকতে না পারে। কিন্তু আমি আজ পর্যন্ত কেউ, যারা আমাকে গালি দিয়েছেন, আমি বলে গেলাম, এদের কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে চঞ্চল চৌধুরীকে আমি এমন গালি দিয়েছিলাম, তারপর উনি আমাকে পাল্টা গালি দিয়েছেন। কেউ দেখাতে পারবে না। আমি না, কারণ আমার মনে হয় যে হ্যাঁ, আমাকে হয়তো উনি ভুল বুঝেছেন, উনি কষ্ট পেয়েছেন, ইটস ওকে। কিংবা আমার ভুল থাকতে পারে। ভুল মানুষের থাকবে না এটা কিভাবে হয়? প্রত্যেকটা মানুষের ভুল আছে। ভুল নেই কার? যিনি আমাকে গালি দিচ্ছেন, উনি তো প্রথমেই গালিটা দিয়েই তো ভুল করছেন। কারণ উনি গালি কেন দেবেন? উনি যদি সভ্য মানুষ হন, ওনার তো প্রকাশের ভঙ্গিটা একটু ভদ্রচিত হতে হবে। গালি দিয়ে তো কিছু বলার দরকার নেই। সমালোচনা তো নানানভাবে করা যায়, ভাষাগত সুন্দর ভাষা ব্যবহার করেও করা যায়। আমি আপনাকে ঘৃণা করি, এই কথাটি বললে পরেই তো যথেষ্ট। এটা শুদ্ধ পরিশুদ্ধ একটি ভাষা। হ্যাঁ, আমার আপনাকে ভালো লাগে না। কিন্তু অনেক আজে বাজে স্ল্যাং, বকাবাজি করে তো গালি দেওয়া, বাবা মা তুলে গালি দেওয়ার কিছু নাই এখানে। এটা হচ্ছে সভ্যতা। তার মানে আমরা অনেকেই এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার দায়ে, যেহেতু এই সুযোগটা দিচ্ছে সোশ্যাল মিডিয়া, সেটার দায়ে আমাদের ভেতরে হয়তো একটা রূপ আছে, সেই রূপটা মাঝে মধ্যে বের হয়ে আসে। কারণ কেউ দেখে না তো আমাকে, আসলে সামনে পায় না। আবার অনেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করে, অ্যাটেনশন পাওয়ার জন্য। তার মানে আমি একটা গালি দিলাম তাকে, তার মানে অন্যরাও সবাই দেখবে যে গালি দিছে, তার মানে তার দুইটা। আমাকে যারা হয়তো হেট করে, এটা তো অবশ্যই করে, অবভিয়াসলি সবাইকেই ভালোবাসে, অনেকে হেটার্সও অনেক আছে। তাই আমাকে কেউ একটা গালি দিলে পরে যারা আমাকে অপছন্দ করে, তারা দেখা গেল যে ওকে একটু লাইক করছে আর কি, ওর একটু লাইকের, আমাকে গালি দিয়ে ওর হয়তো 10টা লাইক বাড়লো। ওইটাই তো কন্ট্রিবিউট করলেন পজিটিভ। আসলে একটা কি ভাই, আসলে ভুল মানুষ করতেই পারে, অনেক কিছুই ভুল হতে পারে, অনেক অ্যাকশন ভুল হতে পারে, রং টাইমে রং জিনিস করে ফেলা, যেটা তখন রং হয়নি, পরে গিয়ে রং হয়ে গেছে, দ্যাটস আসলে। তবে কোনো মানুষের রিলিজন কোনোদিনও ভুল না। ইটস সামথিং ওয়্যার উই আর অল বর্ন ইনটু। আর আমি না, সত্যি কথা বলি, আমি আমার সকল ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা। আমাদের এটাই হওয়ার কথা। আমার কাছে মানুষটাকে আমি অনেক বেশি প্রায়োরিটি দেই। সে কোন ধর্মের মানুষ, কোন বর্ণের মানুষ, মানুষ তো মানুষ। এক্স্যাক্টলি। এখন আমরা জানি না যে কার কি ধর্ম, কোত্থেকে কিভাবে আমরা আসছি, পৃথিবীতে জন্মগ্রহণ করছি, কোথায় যাব, কিন্তু এই আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। এটা আমাদের চরম এবং পরম সৌভাগ্য। এবং সেই মানুষ শব্দটা, এইটা যেন কার্যত আমরা প্রমাণ করে যেতে পারি যে ইয়েস, সৃষ্টির সেরা জীব মানুষ।
এইটুক যেন আমরা এই প্রমাণটার জন্য রেখে যেতে পারি। এইটাই যেন পরিচয় হয়, এইটাই আসলে যেন ব্যবহারই যেন পরিচয় হয়। এটাই মানে কারো 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 ধর্ম, গোত্র বা দেশ বিদেশ জাতি কোনোদিনও কারো আজকে পরিচয় তো বা হেটের কারণ হতে পারে না। পৃথিবীটাই তো আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে এসবের এই জন্য। যে ধর্মে ধর্মে হানাহানি, মানে এই হানাহানি দিয়েই কিন্তু হচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে সবকিছু, সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি জানি না কেন বলছি, বিকজ আমি আপনার ফ্যান, আমার ফ্যামিলি সব আপনার ফ্যান। আমি সত্যি খুবই দুঃখিত ফর অল দ্যাট ইউ হ্যাড টু ফেস সোশ্যাল মিডিয়াতে। এটা আপনি, আমার মনে হয় এটা আপনি কেন কোনো একটারই ডিজার্ভ করে না। আই হোপ একদিন দর্শক সেটা বুঝতে পারো। না, আমি তো বলে দিলাম, হ্যাঁ, ওটা আমার খুব ঠিকই বেশি আছে। ইয়ে নাই। তবে ধরেন যদি আপনি ফ্যানদেরকে তো যোগাযোগের সুযোগ নেই, তারপরেও যদি আপনি মন থেকে জাস্ট চঞ্চল চৌধুরী মানুষ যারা আপনার হেটার্স বলেন, আপনার ফ্যান্স বলেন, হ্যাঁ, আমার জায়গায় যদি মনে করেন সবাই বসে আছে, যদি মন থেকে তাদেরকে কোনো মেসেজ আপনার সব কিছু দিতে চান, আপনাকে বুঝার, একটু বেটার বুঝার জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিং ওটা আমি কিছু বলতেই পারি কি বলতে যে চান? আমার কোনো আচরণে আমি তো মানুষ, ওই যে বললাম ভুল ত্রুটি মানুষ অবশ্যই, মাত্রই থাকে। আমার কোনো আচরণে যদি আমার কোনো দর্শক যদি কখনো আঘাত পান, মনে কষ্ট পান, আমি তার কাছে অবশ্যই সরি বলতে পারি। আমি সবার কাছে সরি বলতে পারি। আর আমি আমার কাছে বললাম না যে আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দর্শক। এবং আমার এই ইন্ডাস্ট্রি, আমি অভিনয় করতে পছন্দ করি, অভিনয়কে আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি আমার এই পেশাকে। এই কাজটি আমি করব, এবং এই কাজটি করতে গেলে আমার সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমার দর্শক। এবং তারা থাকলে আমি আছি, তারা না থাকলে আমি নাই। তা সো আমার কোনো ভুলভ্রান্তি যে কোনো সময় যে কোনো ব্যাপারে তারা যদি মনে করেন ওটা আমার ভুল হোক বা না হোক, ওটা আমি নিজেকে আমি আলাদা করে জাজ করতে যাব না যে আমার ভুল হয় না, আমি কেন বলবো যে আমার, তুমি বলছো কেন ভুল হয়েছে। তোমার যদি মনে হয়ে থাকে ভুল হয়েছে, ইটস ওকে ভাই, সরি। বাহ, বা ফার্দার আমি এমন কিছু আর করবো না, আমি সচেতন হব যে এই কাজটি হয়তো আমি নির্দ্বিধায় হয়তো করে ফেলেছি, যেটা হয়তো আমি ভাবিনি যে এটা ভুল, কিন্তু পরে যখন আমার দর্শকরা, বা সেটা আমার ফ্যামিলির যে কেউ হতে পারে, আমার ফ্রেন্ড সার্কেলে যে কেউ হতে পারে, যে ভাবতে তোমার এই কাজটা তো তুমি ঠিক করো নাই, ইটস ওকে। তখন আমার মধ্যে ওই রিয়েলাইজেশনটা যদি থাকে, পরবর্তীতে আর এই ধরনের কোনো কাজ আমি করব না, এটুকু তো আমি বলতে পারি। তাতে করে এই শত্রুতা অথবা ঘৃণা এটা exactly. ছড়ানোর কোনো দরকার কোনো নেই। দরকার নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আপনি অ্যাজ সাচ যে কাজগুলো দুনিয়ার চোখে ভুল, কারো ক্ষতি করা, হ্যাঁ, ধরেন কারোর আমি খারাপ কথা ডাইরেক্ট, ওগুলো আপনি করেননি। হ্যাঁ, এটাই বললাম যে আপনি এটা আমি কেন, আপনার দর্শকরা, আমি সত্যি সত্যি চাই আমার পক্ষ থেকে হতে মানুষ জানে যে আপনি যে ভুল হচ্ছে কারো ক্ষতি করতে চাওয়া, সমাজে একটা বাজে মেসেজ স্প্রেড করা, একটা বাজে পোস্ট দেওয়া যেটা থেকে বাচ্চারা নষ্ট হবে। আই জাস্ট হোপ ভাইয়া যে আপনি চঞ্চল চৌধুরী ইজ চঞ্চল চৌধুরী, ইউ ডিজার্ভ অল দ্য রেসপেক্ট, আর আপনি এটাই, আল্লাহ আপনাকে আরো অনেক সম্মান দেয়। না, ওইটাই আমার নামের প্রতি আমার একটা সুবিচার করতে হবে, রাখতে হবে। কারণ এইরকম জনম তো আসলে কয়জনের হয়। আমি সৌভাগ্যবান যে এরকম একটি জীবন আমি লাভ করেছি, এবং আমার যে জীবনের বিস্তৃতি, লাখ লাখ কোটি কোটি মানুষের মধ্যে আমার ভালোবাসা ছড়িয়ে আছে, বা আমাকে তারা ভালোবাসেন, এটা কত জনমের সাধনার ফল। এটা যারা এই সুযোগটা পান, অনেকে হয়তো পেয়ে বিচারটা করতে পারেন না, কিন্তু আমি পুরোপুরি বিচার করি, পুরোপুরি আমার এই ব্যাপারে রিয়েলাইজেশন আছে যে এটা হচ্ছে আমার লাক। প্রথমে বলছিলাম না যে আই এম লাকি, এটা আমার সৌভাগ্য। এটা আমাদেরও সৌভাগ্য যে আমাদের দেশে একজন চঞ্চল চৌধুরী আছে। আচ্ছা, আপনি চান আপনাকে মানুষ আপনার মৃত্যুর পর কিভাবে মনে রাখুক? মৃত্যুর পর ব্যক্তি আমাকে মনে রাখার দরকার নেই, আমার কাজগুলো যদি বেঁচে থাকে, যদি বলে যে হ্যাঁ এই সিনেমাটা, এই কাজটা, এই অভিনয়টা উনি করেছিলেন, যেটা আমাদের অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী যারা হয়তো নাই এখন এই পৃথিবীতে, তাদের কাজগুলো দিয়ে, আমার কাজগুলো দিয়েই যদি আমার সেরকম কিছু কাজ রেখে যেতে পারি, যেটা আমি আমার মৃত্যুর পর 10 বছর 20 বছর দর্শক মনে রাখবেন বা দেখবেন যে দেখি তো ওই লোকটা তো নাই, ওনার কাজটা দেখি, কাজটাই বেঁচে থাকে। মানুষ তো মারা যাবেই, বেঁচে থাকবে তার কাজে, যে আমরা যতই হানাহানি যা যা করি না কেন, এগুলো যে কিচ্ছু থাকবে না, থাকবে শুধু তার মানে সুকর্ম, কুকর্মের জন্য তাকে ঘৃণা বহন করতে হবে। অবশ্যই। আর যদি ভালো কোনো কাজ রেখে যায়, ওই ভালো কাজের জন্য সে আরো মৃত্যুর পরেও সে বেঁচে থাকবে। এটাই এটাই অবশ্যই। আর হেটার্স পাওয়া কিন্তু ভাই একটা মজার ভাগ্যের ব্যাপারই। মানুষ চিনে দেখি হেট করা, আপনি যারা আপনাকে হেট করে আপনি তাদের চিনেনও না, হেট করবেন না চিনি কি না। করবেন। তবে আমি তাদের কাছ থেকে কিন্তু আমার একটু শিক্ষারও ব্যাপার আছে, যে আমার যে বন্ধু, সে তো আমার সমালোচনা করে না, কথার কথা যে আমাকে ঘৃণা করে সে হয়তো একটা বাজে বাজে কথা বললো, তা আমাকে সতর্ক হওয়ার জন্য কিন্তু সেই আমাকে হেল্প করছে। হ্যাঁ, আমার প্রত্যেকটা কাজের যে সূক্ষ্ম সমালোচনা করে, সেই কিন্তু আসলে আমাকে সঠিক পথে রেখেছে। যে অবশ্যই। বন্ধুটি হ্যাঁ, আমার সবকিছুকেই ভালো বলছে, তার প্রতি ভালোবাসা, সব ঠিক আছে, ইটস ওকে,
কিন্তু সে কিন্তু আমার কোনটা ভালো কোনটা খারাপ এটাকে আলাদা করছে না, কিন্তু যে সমালোচনা করো কিন্তু একদম চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে তোমার এই কাজটি ভুল, এর জন্য তোমাকে ঘৃণা করা হচ্ছে বা ঘৃণা করি, ওইখান থেকে আমার সতর্ক হওয়ার একটা সুযোগ থাকে, কথাটা সংশোধনের সত্যি, সুযোগ থাকে। অবশ্যই ঠিক, কিন্তু তারপরে ভাই আমি আপনার কেন আমি এটা না বুঝতে পারছি না। বললাম আর কি। জানি এবার আপনার সত্যি আমি আপনার ফ্যান দেখে বা ওই জন্য বলছি না যে আপনারটা আননেসেসারি। তো যাই হোক ভাই, এগুলো নিয়ে তো শেষ আমাদের কথা বলা। সেটা আরেকটা হচ্ছে ভাই, পদাতিকটা আপনি কেন ফার্স্টে করতে চান, একটু হেজিটেন্ট ছিলেন? পদাতিক প্রত্যেকের আসলে নিজের ওজনটা নিজের বোঝা উচিত, যে আমার যোগ্যতা কি। নিজের যোগ্যতা যদি নিজে কেউ না বোঝে, নিজেকে যদি কেউ ওভার মানে কোয়ালিফাইড মনে করে, প্রবলেমটা তখনই হয়। তা আমার মনে হয়েছিল যে আমি আসলে মৃণাল সেনের চরিত্রে অভিনয় করার যোগ্যতা রাখি না। কারণ মৃণাল সেনকে আমি যতটুক তাকে ব্যক্তিগত বলতে তার মানে বইপত্র বা পড়ালেখা করে যতটুক তাকে চিনেছি, তার যে পার্সোনালিটি, তার যে স্মার্টনেস, অথবা তার যে কাজ, তার সিনেমার সঙ্গে যতটুকু আমার পরিচয়, সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে এই চরিত্রটি খুব সহজে আমি ধরতে পারবো না, এটার জন্য আমার অনেক সময় লাগবে। সেই সময়টা আমি যেহেতু পাচ্ছিলাম না, সে কারণেই। আর ওই সময়টা আমার বাবা মারা গেলেন, মানসিকভাবে আমি খুব ডিপ্রেশনের মধ্যে ছিলাম। এই কারণে একটাবার আমার মনে হয়েছিল যে কাজটা না করি। আচ্ছা আচ্ছা। আর আপনি বলছেন আপনি আর কোনো বায়োপিকে অভিনয় করবেন না? ইচ্ছা নাই আসলে। ওই দুইটা জিনিসকে আমি খুব এখন ভয় পাই। এক হচ্ছে রাজনীতি, কোনোদিন রাজনীতি করার ইচ্ছা নেই। আর একটা হচ্ছে অভিনয়ের জন্য, দুটো যদি দুই ব্যাপার হয়ে গেল, বায়োপিক অভিনয় করা। আমি কারণ আপনি একজন বলবেন গান গাওয়া যেখানে সেখানে। না, গান তো এটা তো ভেতরে সুর তো আমি আপনি তো নিজের জন্য গুনগুন গান করে গান, নিজের তাই না? মতো, আমি তো গান তো দর্শকের জন্য শ্রোতার জন্য গাই না, গান গাই আমার নিজের ভালো লাগার জন্য। আমার একটু গুনগুন করে গান গাইলে নিজেরই ভালো লাগে, সেটাই, ওইটার জন্য না। পদাতিকের ভাইয়া আমি জানি এটা আমারই কি মনে হয় নাকি, আপনাকে কিন্তু একটু একটু সত্যজিৎ রায়ের মতনও লাগে ওনার মানে মানে আচ্ছা। তাই না, লুকটা একটু মিল ছিল না, হ্যাঁ, তাই না? একটু ছিল একটু। আমি কিন্তু ফার্স্টে বুঝি নাই, আমি যখন প্রথম ছবি দেখছি আমার আপনি সত্যজিৎ রায়ের ইয়ে করবেন, তার তার ইয়েটা করছিলেন। ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা আপনি ক্যাপচার করেন, যে এই লুকটা যে এইভাবে করে মাথায় পুরো বডি ল্যাঙ্গুয়েজটাও কিন্তু আপনি ক্যাপচার করে হ্যাঁ, ফেলেন। এটার জন্য একটু মানে খুব বেশি সময় পাইনি, কারণ ওই যে বললাম যে বাবা মারা যাওয়ার কারণে আমি মানসিকভাবে এতটাই ইয়ে ছিলাম যে জি। আমাকে সৃজিত দা সমস্ত রেফারেন্স পাঠিয়েছিলেন, বিভিন্ন ইউটিউব হ্যাঁ। সিডি, এগুলো সিডি ডিভিডি, যেটা ওনার সারা চলাচল কথাবার্তা মানে অনেক কিছু, বা ওনার হ্যাঁ। জীবনী, এগুলো ছিল আর কি। তো এখান থেকে কিছু কিছু পিক করা, ওনার জেস্চার বা কিভাবে হাঁটেন, চলাফেরা করেন, কথাবার্তা বলেন, এগুলো সেখান থেকে কিছু কিছু আসলে দেখে ওইটাকে ফলো করে আসলে করা। আপনার বাবার মৃত্যুটা আনএক্সপেক্টেড না? অসুস্থ ছিলেন, এদিন পড়ে গিয়ে মাথায়। বাবা মানে ওই রকম অসুস্থ ছিলেন না যে, মানে উনি যদি পড়ে না পড়ে না যেতেন, যেতেন তো হতো না। ব্রেন হ্যামরেজটা না হলে পরে হয়তো বা, হ্যাঁ, বার্ধক্যজনিত কারণে বা তাদের তো বাবা মা দুইজনেরই এখন, বাবা যখন মারা গেছেন 90-এর ওপরে বাবার বয়স, 90-91 বছর, মাও প্রায় এখন 90-এর কাছাকাছি। তা এই সময় তো মেডিকেশন চলেই, নানান কারণেই ওষুধপত্র খাচ্ছেন, কিন্তু ওই রকম অসুস্থ না যে তারা বিছানায় পড়ে আছেন বা এটা সেটা। হঠাৎ করে আগের দিনে উনি বাজারে গেছেন, বয়স বাজারে কত যেতেন। ছিল না হ্যাঁ, তো? বাবা আমার গ্রামের বাড়িতে বাজারে চলে যেতেন আচ্ছা ভ্যানে আচ্ছা, করে, বাহ। নিজেই বাজার ঘাট করতেন, হাঁটাহাঁটি চলা, গ্রামের মধ্যে গ্রামের রাস্তায় চলাফেরা করতেন। আত্মীয়র বাড়ি আমার গ্রামে, আবার আমার একটা বোনের বাড়ি আছে, আমার মামা বাড়ি আমার গ্রামে, বোনের বিয়ে হচ্ছে আমার গ্রামে। তা সেসব বাড়িতে প্রতিদিন এসে যাওয়া আসা, সবার সঙ্গে কথাবার্তা, এগুলো রেগুলার। মানে ওইরকম কোনো অসুস্থতা ছিল না যে হঠাৎ করে। আচ্ছা ভাই, এখন আমরা কিছু শর্টকাট কোয়েশ্চেনে যাব। এইগুলা আমার আপনার সাথে এটা করতে মজা লাগছে, আমার আপনার অ্যান্সারগুলো মজার হবে। হ্যাঁ, একটু ডিফারেন্ট কিছু প্রশ্ন। আর এটা হচ্ছে তার আগে লাস্ট, আপনি আপনার সামনে কিছু প্রজেক্ট, ঈদের কাজ বা বড় কোনো ছবি, ওয়েব সিরিজ আমাদের একটু বলেন। সেটা হচ্ছে লাস্ট 4-5 মাসে আমি 4টা ছবিতে অভিনয় করেছি। তার মধ্যে প্রথমটা ছিল রাহেন রাফির আন্ধার, ওইটা একটা হরর মুভি। বাংলাদেশে হরর জনার কাজ খুব বেশি হয়নি, ডিফারেন্ট টাইপের একটা গল্প, এবং খুবই ভালো একটা কাজ হয়েছে, মানে ইন্টারন্যাশনাল আপনি কি স্ট্যান্ডার্ডের। ওখানে ভূত না আপনাকে ভয় দেখে? ওইটা দর্শক যখন দেখবে কি তখন, মজা। আমি ভূত কবে না release মানুষ, হবে এটা এটা? এটা এই বছরের শেষের দিকে হয়তো আচ্ছা। হবে। ওটা এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আচ্ছা। ওই কাজটা শেষ করে আমি কলকাতায় ব্রাত্য বসু নামে ওইখানে বিখ্যাত একজন অভিনেতা এবং নির্মাতা, ডিরেক্টর আছেন, রাইটার, ওনার একটা ছবিতে কাজ করে এসেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোট গল্প অবলম্বনে। সিনেমার নাম হচ্ছে শেকর। তো আচ্ছা। ওটা ডাবিংয়ের জন্য খুব
খুব তাড়াতাড়ি যাব বাদ বাকি যে কাজের জন্য। তারপর এই ঈদে রিলিজ হবে দুটো কাজ, তার মধ্যে একটা হচ্ছে রেদওয়ান রানীর দম, আমি আর আরফান নিশো আর পূজা চেরি অভিনয় করেছি, ওটা শুটিং শেষ হয়েছে। আর সর্বশেষ কমপ্লিট করলাম হচ্ছে উৎসবের যিনি নির্মাতা তানিম নূর, তার এই ঈদে তার একটি সিনেমা আসছে, রিলিজ হবে বনলতা এক্সপ্রেস, হুমায়ুন আহমেদের কিছুক্ষণ ছোট গল্প অবলম্বনে বনলতা এক্সপ্রেস। এই 4টা ছবির কাজ আমি এই লাস্ট 6 মান্থসে আমি শেষ করেছি। তার মধ্যে দুটো কাজ দম এবং বনলতা এক্সপ্রেস রিলিজ হবে এই ঈদে, আর বাকি দুটো কাজ এই বছরের মধ্যেই হবে, কলকাতার মতো কলকাতায় রিলিজ হবে ওখানে, আর বাংলাদেশের কাজটা আন্ধারটা হবে এই বছরের শেষের দিকে। আর এরপর গতকালকেই একটা ছবির ঘোষণা এসেছে, সেটা হচ্ছে লিসা গাজী ডিরেক্টর, ওনার রবীন্দ্রনাথের শাস্তি গল্প অবলম্বনে অ্যাডাপ্টেশন আর কি, হ্যাঁ, ইন্সপায়ার্ড বাই রবীন্দ্রনাথ। শাস্তি থেকে উনি সিনেমা বানাচ্ছেন, সেখানে আমি, পরিমণি, তারপর আনান, ওই বাড়ির নাম শাহানাতে যে লিড রোল করেছিল আনান, আমরা অভিনয় করছি, অর্ক দেব নামে একটা ছেলে, ও অস্ট্রেলিয়াতে থাকে, এই 4টা লিড ক্যারেক্টার। তা সেটা শুটিং হবে এই বছরের শেষের দিকে। আর দেশে বিদেশে আরো কিছু কাজ, যেমন কলকাতায় আরো কিছু কাজ করার কথা আছে এই বছরের, হয়তো ঈদের পর হয়তো সেগুলো শুট করবো বা এরকম আর কি। এই আন্ধারটা দেখতে যাবই যা বুঝতেছি। হ্যাঁ, ওটা ওই মানে হরর জনরার বাংলাদেশে ওই লেভেলের কাজ এখন তাই, পর্যন্ত হয়নি। ওয়াও। ওটা মানে হিউজ অ্যারেঞ্জমেন্ট ছিল। প্রথমে কিন্তু ভাই আমি হাওয়াকে হরর মনে করেছিলাম। এটা পুরোপুরি হরর না, হ্যাঁ, কিন্তু একটা আছে, একটা একটা থিন লাইন আছে, এটা হরর না হলেও হরর, মানে হরর অলৌকিক কিছু হরর বিষয় ছিল। হ্যাঁ অবশ্যই অলৌকিক কিছু বিষয় তো ছিলই। ঠিক আছে, আমাদের কিছু সিগনেচার কোয়েশ্চেন, খুবই সিম্পল কিন্তু মজার, আবার একটু ফিলোসফিক্যাল হতে পারে, ওগুলা একটু। আচ্ছা, তার আগে আপনার জন্য স্পেশাল একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার কি কোনো ড্রিম রোল আছে যেটা আগে কেউ প্লে করেছে, আপনার মানে আমি যদি রোলটা আবার আমি করতে পারতাম? না, এরকম কিছু কিছু রোল নাই করতে ইচ্ছে করে? আপনি কি আপনার বলিউডের সবচেয়ে পছন্দের অ্যাক্টর? বলিউডে হ্যাঁ, অনেকে আছেন, সবচেয়ে পছন্দ। নাম বলি, সবচেয়ে বলতে আসলে হয় না, সবচেয়ে প্রিয় গান বলতে আসলে কিছু হয় না। সবচেয়ে প্রিয় অ্যাক্টর ওইটাও নাই? 10টা মিনিমাম। এটলিস্ট নাসিরুদ্দিন শাহ হ্যাঁ, বলেন, এবার নাসিরুদ্দিন সবচেয়ে শাহ, ওম পছন্দের। পুরী, আমি যদি বলি হ্যাঁ, ওরকম তিনজনকে। ধারাবাহিকভাবে, হ্যাঁ, ওম পুরী, নাসিরুদ্দিন শাহ, ইরফান খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী, হ্যাঁ, রাইট। তারপরে এই সময়ের অনেকেই আছেন আমার প্রিয়। এই সময় এই সময়ের নতুন, এখন নাম ইয়ে করতে পারবো না। আপনার বা ছেলের সাথে ওর কলকাতায় যদি জেনারেশন বলি, যদি মিলায়। কলকাতায় যদি বলি রবি ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, বা এরকম সেই সময় অনেক আরো আরো সিনিয়র যারা ছিলেন, বিকাশ রায়, পাহাড়ি সান্যাল, তুলসী চক্রবর্তী, মানে অনেক অনেক, সেজন্য আমি নাম কখন আসলে বলতে চাই না, কারণ আমার প্রিয় তালিকায় গান বলি অথবা অভিনেতা অভিনেত্রী বলি এত লিস্ট বেশি যে কাউকে একজনের নাম বলে আসলে অন্যদেরকে ছোট করা হয়, সেজন্য আমি কখনো নাম বলতে চাই না। হলিউড? হলিউডের মুভি আমার খুব বেশি দেখা হয় না, তবে যা যা দেখেছি তো সেও আগের, যদি বলি টম হ্যাঙ্কস আমার অনেক অবশ্যই। প্রিয় অভিনেতা। আচ্ছা, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি যে কোনো একটা মৃত বড় অ্যাক্টরকে ডিনারে নিয়ে যেতে পারবেন একবার, জাস্ট তার থেকে শেখার জন্য, আপনি কাকে পিক করতেন যে কোনো দেশে? যে কোনো দেশে? যে কোনো দেশের একটা অ্যাক্টর যিনি এখন আর বেঁচে নেই, কিন্তু আপনাকে আল্লাহ সুযোগ দিল যে আপনি তাকে নিয়ে দেখা করতে পারবেন, বসতে পারবেন। যার সঙ্গে আমার এরকম বসার অভ্যাস ছিল, একসাথে অনেক ডিনার করেছি, রাত আড্ডা দিয়েছি, ওনাকেই আরেকবার আনতে চাই, কারণ প্রস্তুত আমরা কেউই ছিলাম না যে উনি চলে যাবেন। ফরিদি ভাই, হুমায়ুন ফরিদি। তার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল ভাইয়া? সম্পর্কটা ছিল, এক হতে পারে গুরু শিষ্যের মতো, এক হতে পারে বন্ধুর মতো, এক হতে পারে গার্জিয়ানের মতো, কারণ উনি আমার কাজ দেখলে পরেই, তখন সবেমাত্র মোবাইল ফোন এসছে আর কি, ওই বাটন ফোন, কাজ দেখলে পরেই উনি আমাকে ফোন দিতেন, এই জল তোর এই কাজটা দেখলাম, এটা 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 শোনেই করবি, এই তুই তো মেকআপ নিসনি মনে হয়, কিন্তু মুখটা খুব তেল তেলে ছিল, এটা একটু তোর একটু এটা খেয়াল রাখিস, ওই ভালো হয়েছে কাজটা, এই আবার ফোন করে, কি করছিস, কোথায় আয়, বাসায় আড্ডা দিই। মিস এইরকম করেন ছিল, না ওনাকে? ওনাকে খুব আসলে মিস এরকম করি, সব খুবই খুবই আন্তরিক। ফরিদ ভাই আমাদের অভিনয়ের শিক্ষকের মতো ছিলেন, শিক্ষক বলতে ওই মাপের গুণী অভিনেতা বাংলাদেশে কত বছর হলো এসেছিলেন উনি একজন, আর ভবিষ্যতে কবে আসবেন ওই জন্য। হ্যাঁ, উনি মানুষ হিসেবে ভাইয়া কেমন ছিল বলেন তো একটা ওয়ার্ডে? খুবই বন্ধু বাৎসল্য, তাই না? আন্তরিক, হ্যাঁ, আমারও তাকে আড্ডাবাজ, বেশ। আড্ডা দিতে খুব পছন্দ করতেন, আমরা রাতের পর রাত আড্ডা দিতাম।
আর একটু ফিলোসফিক্যাল ছিলেন, ওনার চিন্তা হ্যাঁ ভাবনা সবকিছু হ্যাঁ, খুব একদম খুব একদম ভালো একদম। লাগতো ওনার ইন্টারভিউগুলো দেখতে। আচ্ছা ভাই, আপনার লাইফের পাওয়া বেস্ট অ্যাডভাইস মনে আছে কেউ দিয়েছিল? এটা বাবার কাছ থেকেই পাওয়া, যে ভালো মানুষ হও। এটা আপনার ছেলেকে এটা আমি নিশ্চয়ই আমার বলেন। ছেলেকেও সেটাই, যে আর কিছু তুমি হতে পারো না পারো সেটা তোমার ব্যাপার, কিন্তু প্রথম শর্ত হচ্ছে তুমি ভালো মানুষ হও। আর লাইফে পাওয়া ওয়ার্স্ট অ্যাডভাইস কে দিয়েছে বলা লাগবে না, অ্যাডভাইসটা বলেন। না, আমার এরকম কিছু মনে পড়ছে না। একদম মনে পড়ছে না ভাই, অনেক সময় কিন্তু অনেক যারা আমাদেরকে ভালোবাসে তারা উল্টো পাল্টা অ্যাডভাইস দেয়। না, এরকম আমার নাই। আর আমি একটা পর্যায় পর্যন্ত নিজে যতটুকু বুঝি, আহ, ভালো পরামর্শ দিলে নেওয়ার চেষ্টা করি, খারাপ পরামর্শটা এমনি নেন গ্রহণ করি নাই, না। বাট পরামর্শটা চিন্তা করে দেখলেন যে এটা কি ছিল? এরকম ছিল, আমি বিয়ে করার আগে অনেকে বলতো যে বিয়ে করিস না, বিয়ে করলে এটাও তোর অভিনয় ক্যারিয়ারটা আর থাকবে না। বাহ, এটা তো ভাবি ভাবি শুনলে খুশি হবে, কারণ অনেকে বলে যে ওই না করলেই পারতাম, কেন সে বলতে পারে বাহ। না, এটা এটা আরো ছিল, সরি এখন একটু মনে পড়ছে, এটা যদিও সবই পারিবারিক ভাবেই। তারপরে ওই ছেলের সঙ্গে যখন ছবি দিতাম সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি, হ্যাঁ এখন তো ইদানিং খুব বেশি দেওয়া হয় না, হ্যাঁ তখন বলতো যে, অনেকে আমার বন্ধু বান্ধব কলিগ বলতো, কি ব্যাপার তুমি ছেলের সঙ্গে এত বেশি ছবি দাও কেন? সবাইকে জানান দিতে যাও যে তোমার বয়স হয়েছে, তুমি বাবা হইছো, তাতে তোমার ইয়ে কমে যাবে না, ডিমান্ড কমবে না? আমি কি, আরে এটা তো সত্য, আমার স্ত্রী থাকবে, আমার সন্তান থাকবে, ও বড় হবে, এটাই তো আনন্দ। আমার চুল পাকবে, চুল হ্যাঁ। মাথার থেকে কমে যাবে, আমার চামড়াটা মানে টান টান চামড়াটা আস্তে আস্তে ঘোচাতে থাকবে। অনেকে ছবি দেখার পরে বলে যে ভাই তো বুড়া হয়ে গেছেন। তখন যেই কথা লিখছে, আমি আমি মোটামুটি আমার মনে পড়ে যে ওর যদি বাবা মার দিকে তাকায়, ওর বাবা মার অবস্থা কিন্তু আমার চাইতেও আরো খারাপ। হ্যাঁ কিন্তু বাবা মাকে বলতে হবে না যে বাবা বুড়ো তুমি তো হয়। বুড়া হয়ে আর গেছো। বেঁচে থাকলে তো একদম। আর বুড়া তো বয়স তো হতেই হবে। বাড়বেই, এটা একটা খুবই প্রাকৃতিক নিয়ম, এবং ওইটাকে জোর করে যারা ঠেকাতে গিয়ে অনেক কিছু করে টরে না ইদানিং, তাতে করে বরং আরো বিপত্তিতে পড়ে আর কি। এটা বয়স বা বাস্তবতা, এটা মেনে নিতে হবে, এটা এই ঠেকানোর লাইনই কিন্তু ভাই আমার আসল প্রফেশন, আমার বিউটি পার্লার। আমি কিন্তু এই ইন্ডাস্ট্রির মানুষ, আমার আমার কাছে আমার এই সবাই। বয়সটাকে কি হ্যাঁ কমিয়ে কি একটু 10-20 বছর কমানো যাবে? যাবে, জানেন আমি কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমি কারো লাইন্স টাইন্স যে রিঙ্কেল দেখলে আমি ভাবি যে কি করে এটাকে ঠিক করা এটা কি যাবে। ছেলেদের আছে নাকি হ্যাঁ হ্যাঁ শুধু ভাইয়া, মেয়েদের জন্য? এটা আমার ছেলে মেয়েদের একটা সেটা ছেলে মেয়ে সবাই আসে, আর এটা হচ্ছে শুধু মেয়েদের। তো আবার আমি আপনাকে কিছু কিন্তু আমি যে চাই না যে, যেদিন চাবেন আপনি আমাকে জাস্ট একটা ফোন করবেন, আমি আপনাকে এমন ডক্টরের কাছে পাঠাবো, আপনি আপনি আপনার ছেলের ছোট ভাই হয়ে ফেরত আসবেন আপনি, বুঝছেন? সত্যি আর সবচেয়ে মজা একটারা ভাই আপনারা সব পারেন, আমি আমির আমি খানকে বয়সটা দেখেন। কখনোই আসলে, সত্যি কথা যেরকম লাগে এরকম, আমি কমাতে চাই না না। বুঝতে পেরেছি, বাট এখন যদি কালকে আপনার একটা রোলে এমন একটা পার্ট থাকে যে আপনার ইয়াং এখন আমাকে পার্ট, এই মুহূর্তে কেউ মেকআপ যদি, দিয়ে তো করতে পারবে। না এই মুহূর্তে কেউ যদি আমাকে ইউনিভার্সিটি স্টুডেন্টের ক্যারেক্টার দেয়, হ্যাঁ ওটা তো আমি এমনি করবো না, আমি ইউনিভার্সিটি টিচারের চরিত্র করতে পারি, কিন্তু কিন্তু করবেন ওটা না ভাই, না যদি কেন করবো ধরেন আমি? একটা ক্যারেক্টার যেটা পাস্ট দেখানো হচ্ছে, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে তো এখন তো টেকনোলজি অনেক টেকনোলজি, হ্যাঁ মানে অনেক কিছু করতে পারে, সেটার কথা আলাদা, হ্যাঁ সেটা আলাদা, ওইটাই যে বলছি আমি, ওটা, যে ধরেন সেটা তো আমরা শাহরুখ খানের অনেক ছবিতেও দেখেছি। আমির খানও যে হ্যাঁ, কয়েকদিন আগে আমেরিকান পুরা। ইয়াং বয়সের, ওটা এখন তো অনেক করা যায়, হ্যাঁ ওইটা এটা ওইরকম। আসলে এখন কিন্তু বেসিক যদি আমি ওই চরিত্রে করতে যাই, ওটা তো না করা না, যাবে ওইটা না। ভাই একসেপ্ট করতে পারবো না, হ্যাঁ, তখন হ্যাঁ। আবার শুরু হয়ে যাবে কারণ ঝড়। এত বছর এই লোকটাকে হ্যাঁ, দেখতেছি, অনেকে যারা হয়তো, আমি এক সময় ইয়ে করতাম, কি বলে, সিসিমপুর করতাম, হ্যাঁ মুকুল চরিত্র খুব রাইট, হ্যাঁ জনপ্রিয় একটা চরিত্র ছিল। তো তখনকার যারা বাচ্চা, এখন তারা ইউনিভার্সিটি পাশ করে হয়তো বিয়ে থা করে তাদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো এখনো এরকম কারোর সাথে দেখা হলে সে কিন্তু আমাকে মুকুল হিসাবে ডাকে। তাই? এই মুকুল না, হ্যাঁ মুকুল এটা আচ্ছা ডাকে, আচ্ছা। কারণ ও তো তখন ছোট ছিল। এখন ও, আমি যদি এখন আবার ওই মানে কলেজের স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট করি, ও কি ভাববে যে এই লোক, এই বুড়া লোকটাকে তো 30 বছর ধরে দেখতেছি, না তো ঠিকই এই না, এখনো কেমনে করে এই বাচ্চা বাচ্চা চরিত্র অভিনয় ওই যে করে। গুহার থেকে আপনার হেটাররা সব আবার বের হয়ে আসবে, বুঝছেন? সেটাই। আচ্ছা ভাই, যে কোনো একটা ফুড আইটেম বা ডিশ, যে কোনো একটা যদি আপনাকে এখন বলা হয় যে এখন থেকে নিয়ে মরার আগ পর্যন্ত শুধু একটা খাওয়া খেয়ে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনি কোন খাওয়াটা খেতেন? গরম গরম ডিম ভাজি, পেঁয়াজ মরিচ দিয়ে, আর ভুনা খিচুড়ি, সাথে একটু ঘি, ঘি। তাই না? হ্যাঁ, একদম একদম অনেকে আমাদের বাঙালিরা বেশিরভাগ আমরা একদম। ভাত মাছ না হ্যাঁ, এগুলোই আর বলি। আর একটা সময় আমি মানে মাংস খেতে খুব পছন্দ করতাম, যখন মাংস কিনে খাওয়ার মতো এরকম সামর্থ্য ছিল না, ছোটবেলাতে তো খাওয়াই হতো না। তারপরে বিয়ে বাড়ি টাড়িতে গেলে পরে দাওয়াতে প্রচুর মাংস খেতাম, প্রচুর, মানে 20 পিস 25 পিস আহারে, এইরকম খেতাম আর কি। মানে লাস্ট আমি 8-7-8 বছর আমি খেয়াল করলাম যে মাংস খেতে আমার ভালো লাগে না। মাছ, সবজি, মাছের মধ্যে কিছু কিছু মাছ আছে, আর মাছ, বোয়াল মাছ, আমি আবার কাঁটাটা খুব বেশি পছন্দ করি না, ইলিশ মাছ, চিংড়ি মাছ এক সময় খুব পছন্দ ছিল, কিন্তু আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে, চিংড়ি মাছও আমি খুব বেশি খাই না। কিন্তু সবজির প্রতি, বিশেষ করে শীতের যে সবজিগুলো উঠছে, হ্যাঁ ফুলকপি, বাঁধাকপি,
সিম, হ্যাঁ, তারপরে পটল, আলু আমার খুব পছন্দ, মাংসের আলু, আলু আমাদের মাংসের আলু ভেতর থেকে সবার আমি পছন্দ। ওই আমি অনেকেই তো মাংসের মধ্যে আলু দেয় না, কিন্তু আমার বাসায় কিন্তু এটা আলু ম্যান্ডেটরি থাকে। যে মাংস রান্না করলে বা যেটাই না করে আলু থাকতে হবে। ওই মাংসের ঝোলের আলুটা ওটা আমার খুব প্রিয়। তাই আচ্ছা, আপনি যদি একটা ফুড আইটেম হতেন, মানুষ না, আপনি নিজেই একটা খাদ্য বস্তু, তাহলে আপনি কি হতেন? ইফ ইউ ওয়ার আ ফুড, আপনি কি? মুরগির রোস্ট। আচ্ছা তাই, বাহ! মুরগির রোস্ট অথবা কি বলে, নিজেই তো বললেন গ্রিল চিকেন বা গ্রিল এরকম কিছু চিকেন। একটা, যে আমাকে এরকম ভাবে ও শিকের মধ্যে ঢুকে গুঁড়ো বাহ! কেউ গরম এটা মতো, তারপর সবাই এক্সপ্লেইন, এরকম কাঁটা চামচ কেউ দিয়ে এরকম এক্সপ্লেইন করে। করে নাই যে নিজেকে এভাবে করে ইয়ে করতে পারবেন। মজা লাগলো ভাই শুনে। আচ্ছা, আপনাকে যদি ৩ টা উইশ দেওয়া হয়, তিনটা উইশ ৩ টা ওই যে বলে না তিনটা উইশ, ইচ্ছা, হ্যাঁ, তিনটা উইশ হচ্ছে, প্রথম হচ্ছে আমার দেশটা ভালো থাক, প্রথমে দেশ, তারপর হচ্ছে আমার ইন্ডাস্ট্রি যেখানে আমি কাজ করি, যে ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার যা কিছু অর্জন, ভালোবাসা বলি বা যা কিছু বিত্ত বৈভব যতটুকুই আছে, আরামায়েশ সবকিছু, আমার ইন্ডাস্ট্রিটা ভালো, যেন এখানে সবাই আনন্দে আরামে কাজ করতে পারে। আর ওই যে যেটা বললাম, আমি চিরায়ত একজন পিতার চরিত্রে এখন আছি। আমার সবচেয়ে বড় প্রায়োরিটি আমার সন্তান। আমার সন্তান বলতে এখন আমি বলছি সকল সন্তানের একটা নিরাপদ জায়গা হোক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক, তারা মানুষ হোক। আপনার তো একটাই ছেলে, হ্যাঁ, কখনো মেয়ে সন্তান মিস করেন না? আলাদা করে ওইভাবে চিন্তা করি নাই। সন্তান তো সন্তানই। মেয়ে বা ছেলে কি আলাদা করে সন্তানকে বাবা মা ভালোবাসে কি, এরকম কিছু আছে? আমার মনে হয় না। আহ, ওইটা না ভাইয়া, অনেকে হয় না ও আচ্ছা, যে মেয়ে, হ্যাঁ, সেটা সেটা মানে একটু ইয়ে লাগে যে আমার একটা মেয়ে থাকলে বাবারা, তো বাবা। একটা মেয়েরা কি, আপনার ছেলে যদি আপনাকে এত ভালোবাসে, মেয়ে হলে কিন্তু মেয়ে ড্যাড ইজ এ- গার্ল এ- একটা এ- টার্ম আছে। এটা মাঝে মধ্যে আমি ফিল হ্যাঁ, করি, এটা ফিল হ্যাঁ, করি যে আমার একটা মেয়ে থাকলে ভালো হতো। খুব মজা লাগতো জানেন, একটা মেয়ে বাচ্চা, মেয়ে বাবা আবার মা ছেলে, কিছু বন্ডিং খুব ইন্টারেস্টিং, বুঝছেন? তো আরেকটা ক্রিটিক থাকতো আপনাকে, কি করতে হবে না করতে হবে বলতো। সন্তান হিসেবে ছেলে মেয়ে আমি সমান, আলাদা করি হ্যাঁ, না, কিন্তু হ্যাঁ, এটা এটা ঠিক যে একটা মেয়ে থাকলে পরে ভালো হতো। সব মেয়ের বাবাদের, মেয়ের তরফের আলাদা কিছু সম্পর্ক, ভালো লাগা, ওর ভালোবাসা বা ও কিভাবে কেয়ার হ্যাঁ, করে আমাকে। কারণ আমি যেটা বুঝলাম আপনি একটা খুব ভালো বাবা। সবাই, আমি এত গেস্ট ইন্টারভিউ নিই বা আমি যে সবার সাথে গল্প করি, আমি নিজেও একজন মা, কিন্তু কেউ তার বাবার রোলটা এত সুন্দর করে আজ পর্যন্ত মানে আমাদের কিছু শোতে কেউ এক্সপ্লেইন এবং করেনি। পৃথিবীতে এর চাইতে বড় কোনো পরিচয়ই নাই। আসলে এই পৃথিবী বন্ধ মানে ধ্বংস হয়ে যাবে যদি কেউ যদি বাবা মা না হয়। হ্যাঁ, সন্তান না থাকলে একটা মানুষের জীবনের কতটুকু সার্থকতা আছে? সার্থকতা বলতে আমি এটা বলছি না, মানে হ্যাঁ, যাদের সন্তান নেয় না বা হয় না, আমি হ্যাঁ, তাদেরকে আমি ইয়ে করে কথা বলছি না। কিন্তু আমার মনে হয় যে সৃষ্টি তো এটা। অবশ্যই। আস্তে আস্তে এই সৃষ্টির এই কারণেই তো পৃথিবীটা বেঁচে আছে। কিন্তু একটা প্র্যাকটিক্যাল কথা বলি, আপনার ধরেন মা বাবা হওয়া খুব সহজ, ধরেন সায়েন্টিফিক্যালি বায়োলজিক্যালি বাচ্চার জন্ম জ- দেওয়া অনেক সহজ, জন হ্যাঁ, কিন্তু ভাইয়া সবাই কিন্তু মা বাবা, অনেকেই কিন্তু আমি দেখি যে হ্যাঁ না, মা বাবার রোলটা না, মানে জাস্ট বিকজ আপনি ওর বাবা দেখিয়ে যে ও আপনাকে এত ভালোবাসবে এমনি এমনি, এটা নট কিন্তু দ্যাট, তা না। নট দ্যাট। ইউ হ্যাভ টু পুট ইন একদম এফর্ট, আপনার একদম চেষ্টা করতে হবে, চেষ্টা করতে এবং সন্তানটাকে মানুষ করতে হবে। মানুষ করতে সন্তানের হবে, শুধু জন্ম দিলেই হবে না। ওর ওর সাথে ওকে না ওভাবে ভালোবাসতে হবে। আমি কিন্তু এটা মানে কাউকে ছোট করে বলছি না, but এটা আসলে এত ইম্পর্ট্যান্ট একটা পাওয়ারফুল একটা রোল। শুধু জন্ম দিলাম আর ও আমাকে ভালোবাসবে এটা কিন্তু তার না না, না না, আমাদের এটাও কিন্তু অর্জন করে নিতে হবে সেটাই। জিনিসটা। এই জন্য অনেক কমপ্লিকেটেড একটা রোল আর খুবই পাওয়ারফুল ব্যাপারটা, কারণ আমিও আমার ছেলেকে এতভাবে অ্যাঙ্গেল থেকে চিন্তা করার চেষ্টা করি যে মনে হয় 10 বছর পর থেকে তখন একটা নতুন মানুষ, হ্যাঁ, তাই না, আস্তে আস্তে সব কিছু বদলায়। আচ্ছা, আপনার কাছে লাইফের সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার কোনটা লাগে? কিরকম একটু দ্য মোস্ট, ভেঙে ব্যাখ্যা করো। জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সবচেয়ে ফ্যাসিনেটিং ব্যাপার লাইফের ব্যাপারে, যেটা আপনাকে সবচেয়ে অবাক করে দেয়? আহ, এখন পর্যন্ত যেটা হচ্ছে যে বাবা মারা যাওয়ার পরে একটু কষ্টটা বেশি লাগে। এই যে সমস্ত ভাই বোন এখন আমরা আছি একসঙ্গে, মা বাবা ছিলেন, আহ, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমার সবসময় আমার এই আনন্দটা আমার সবচেয়ে বড় আনন্দ, যে সবার সঙ্গে। এবং সেই সাথে আমার আরেকটা বিষয় আছে, এটাকে কেউ হয়তো অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, যে আমি খুব আড্ডাবাজ। হুম, আমি নিজে একসময় খেতে পছন্দ করতাম, এখন আমার আশপাশের বন্ধু বান্ধব এদের নিয়ে আড্ডা দিয়ে হই হুল্লোড় করে, গান বাজনা করে, ফুর্তি করে, খাইয়ে দেয়ে এরকম আসর হলে আমার খুব ভালো লাগে। ওই সবাইকে নিয়ে একসঙ্গে, আমি একা বাঁচার স্বপ্ন কখনোই আমি দেখি না, পারবো না। নাইস। আচ্ছা, শেষেই দর্শকদের উদ্দেশ্যে মন থেকে এখনো আরো কিছু কি বলার আছে, কিছু বলতে চান? না, দর্শকরা ভালো থাকুক। দর্শকরা আমাদের সাথে আছে বিধায় তো আমরা আছি, এ কথা তো আমি আগেও বলেছি। আহ, তবে ওই যে কোনো দর্শকের যদি আমার প্রতি কোনো ক্ষোভ থাকে,
রাগ থাকে, সেগুলো ভুলে যান। কারণ আপনি তো, আপনার সাথে আমার অন্য কোনো সম্পর্ক নেই। আপনার সম্পত্তির ভাগ আমি নেব না, আমারটাও আপনি নেবেন না, কোনো টেনশন নেই। আপনি আমার কাজ দেখবেন, আপনাকে খুশি করাই হচ্ছে আমার কাজ। তা সেই জায়গা থেকে সম্পর্কটা খুবই হাস্যরসের এবং মধুর হওয়া দরকার। হ্যাঁ এখানে দ্বন্দ্বের কোনো জায়গা নাই। হ্যাঁ। এটাই আর আপনার ইন্টেনশন আসলে আমাদেরকে আনন্দ দেওয়া, খুশি দেওয়াই। এটাই। আর এক্স্যাক্টলি। আনন্দটা আমি, হ্যাঁ, দর্শককে তো দর্শকের বিনোদনের জন্য কাজ করি, সেই সঙ্গে আবার যে কাজটি আমি করি আমারও তো বিনোদনের দরকার আছে। যেমন আমার যদি অভিনয় করে যদি আমার আনন্দ না হয়, ভালো না লাগে, হ্যাঁ আমি দর্শককে কিভাবে আনন্দ দেবো? তা সেই ভালো অবশ্যই। লাগাটা আবার জন্য আবার দর্শকের কিছু ভূমিকা আছে, যে করো তুমি, তোমার অভিনয় দেখছি ভালো লাগছে, তাহলে ওইখান থেকে আমার আনন্দ হয়, ওই আনন্দ নিয়ে আমি আরেকটা ভালো কাজ করি। আর দর্শক যদি আমার প্রতি খুব ক্ষেপা থাকে, তখন আমার কষ্ট হয়, তখন কাজ করতেও কষ্ট হয়। একটু বোধহয় ভাই স্ট্রেসফুল, কষ্টকর ছিল লাস্ট 1.5-2 বছর এসব এটা থাকে, দেখতে সময় নিয়ে। তো কখনো কখনো আসে। প্রত্যেকটা মানুষের এত স্মুথ সবকিছু হবে এটা চিন্তা করা ঠিক না। এত বছর এত এত খুব মসৃণ রাস্তায় হাঁটলাম, একটু উঁচু নিচু রাস্তা, একটু পাহাড়ি রাস্তা, একটু ধাক্কা খেলাম, পড়ে গেলাম, হাঁটু ছিল একটু, নখটা ফেটে গেল একটু, কি আছে তাতে? কোনো জীবনের জার্নিতে তো এরকমই হবে। জার্নিটাকে এত স্মুথলি আমরা কেন চিন্তা করি সব কিছু স্মুথলি হবে? স্ট্রাগল না থাকলে পরে সেই জার্নির কোনো আনন্দই নাই। সেটা ঠিক কষ্ট এখন। করে কিছু অ্যাচিভ করার মধ্যে যে আনন্দ আছে, এখন আমার সন্তানের চাইতে আমার আনন্দ সবসময় বেশি, বিকজ অফ আমার বাবা মা আমার জন্য এমন কোনো অর্থনৈতিক সুবিধা রাখেননি যে আমি রাজার দুলাল হিসাবে সেখানে, আমার বাবার নাম যদিও দুলাল মাস্টার, তা আমি সেই হিসাবে আমি সারা জীবন আরামায়েশে থাকতে পারবো। কিন্তু আমার যতটুকু আমি করেছি এটা আমি তিল তিল করে আমার অ্যাচিভ করা, আমার সাধনা, আমার যোগ্যতা সবকিছু দিয়ে অ্যাচিভ করা, আমার স্বাচ্ছন্দ্য সবকিছু আমার অ্যাচিভ করা নিজের পায়ে দাঁড়িয়ে। এখন এখান থেকে আমার সন্তান যদি সেই স্ট্রাগলটা না করে, ওর আনন্দ আর আমার আনন্দ কোনোদিনই এক হবে না। এই যে আমার অ্যাচিভ করার যে আনন্দ আছে, আমার সন্তান যদি কোনোদিন অ্যাচিভ করতে পারে, তাহলে ওই আনন্দটা পাবে। স্ট্রাগল করে কিছু অ্যাচিভ করা, এর মধ্যেই আসলে প্রকৃত আনন্দ, যেটা আমি পাই। থ্যাংক ইউ ভাইয়া ফর ইওর টাইম। খুব মাস্টারের মতো সত্যি কথা বললাম, তাই না? পুরাটা সময় বেশি মাস্টার ছিল শুরুর দিকে। না, আমি ঠিক আছে, বাট মজার তারপরে সাথে ভাই সাথে, আপনি সময় দিয়েছেন, এটা অনেক অনেক ভালো লাগলো। আমি যে বলছি, আমারও কিন্তু গল্প করতে অনেক মজা লাগে, বললাম না, না? আমি তো মাস্টারি করেছি তো, ও আচ্ছা। তা আর স্টুডেন্ট পড়ানো, জেনেটিক আর ভাবেও তো আমার আপনি আমার একজন মাস্টারই। মাস্টার জেনেটিক্যালি, মানে কি আমার ফ্যামিলিতে যে ডাক্তারগুলোর কথা বললাম না, এরা সবাই মেডিকেল কলেজের টিচার। আমার ভাই মেডিকেল কলেজের টিচার, আমার ও বউ আচ্ছা। মেডিকেল কলেজের টিচার, আমার ভাবি টিচার, আমার বাবা টিচার, আমার যে দুলাভাইয়ের বাড়ি থাকতাম রাজবাড়ি, সে দুলাভাই টিচার। মানে আমার, মানে ফ্যামিলিতে অন্তত 20 থেকে 25 জন ওয়াও। স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের টিচার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা ওটা তো আমার ব্লাডের মধ্যে আছে। হ্যাঁ, ওটা এবং শোজ। আমি আমি এই পেশাটাকে সবচাইতে বেশি এনজয় করতাম আমার স্টুডেন্টদেরকে। তাই? আমি যখন পড়াইতাম, গল্প গুজব ইস, ফান হ্যাঁ। টান করে, আমি মজা করে, আমি সোডাকোটা ইউডাতে ছিলাম 6-7 বছর, ওখানে আমি ক্লাস নিতাম আর কি। তা গান বাজনা করাইতাম, পড়াশোনা পারতো না কেউ, বলছে ঠিক আছে তোমার পড়াশোনা করতে হবে না, তুমি পারো নাই, আবার আবার সুযোগ দেবো, এখন এই মুহূর্তে একটা গান গাও। আচ্ছা তাই? হ্যাঁ, গান বাহ! গাইলে পরে মাপ, না হলে পরে মায়ের। বাহ! কি সুন্দর। অল্টারনেটিভ এইরকম ভাবে মজা করে করে না, ইয়ে এরকম করতাম। স্যারই সবার আবার যদি দরকার। স্যার পারি না, ঠিক আছে আমি গাচ্ছি, আমার সাথে সাথে গাও। কি মানে আমি ইন্টারেস্টিং। আমি আমার মানে শিক্ষকতা পেশাটাকেও আমি এমনভাবে এনজয় করতাম। আর আমি যে কাজটা করি সেই কাজটা যদি আমি এনজয় না করি, ওই কাজটা আসলে করা হবে না। তো সো যেদিকে আমি মাথা দেবো, যে কাজটা করব ওইটা আমি ফুললি এনজয় করব। তাহলে এই যে আজকে আড্ডা দিতে আসছি এখানে, এই আড্ডাটা যদি আমি এনজয় না করতাম, আমি বলতাম যে আমার যদি মানসিকভাবে সেরকম মানে মজা করার মতো মানসিকতা না থাকতো, তাহলে আমি বলতাম সরি, আমি আসবো না। না আসলে ভাই, এসছি মানে কি, আমাকে এখানে হাসি খুশি মজা করেই এই সময়টুকু আমাকে কাটাতে হবে। হ্যাঁ, আমারও গল্প করতে বললাম না যে যদি আমি শুরু করি কথা বলা 2027 এ গিয়ে আমাদের এটা শেষ হবে। তারপর ভাই থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব তোমাকে ভালো অনেক লাগলো। ধন্যবাদ, কারণ আজকে হারির খবর অনেক প্রকাশ্যে আসলো, অনেক কিছু, যে যে কথাগুলো এত বুড়া হয়ে গেছি, এত ইন্টারভিউ দিছি, এমন কোনো কিছু বাকি নাই যেটা বলি না, কিন্তু আজকে আবার কিছু কিছু নতুন আসলেও? কিছু, হ্যাঁ, অনেক অনেক পয়েন্ট ওহ, আছে যেটা অনেকটা থ্যাংক ইউ। নিজের থেকেও বলেছি, অনেকে শোনার পরে হয়তো বলতে পারে যে উনি কি বাচাল টাচাল হয়ে গেছে বয়স টয়স হওয়ার পর, এসব কথা কেন বললো না, আপনার ইন্টারভিউতে। বয়স হওয়ার সাইন হচ্ছে যে ভেজিটেবল ভালো লাগে আর মাংস ভালো লাগে না, এটা হচ্ছে আপনার। আমারও যেটা হচ্ছে ছোটবেলায় মনে করতাম আমার বিদেশি খাবার ভালো লাগে, না, তবে এখন দেখি বাংলাই ভালো লাগে। আগে একটা সময় কিছু কিছু কথা বলতাম না অনেক টেকনিক্যাল কারণে, এখন বলে যাচ্ছি এই কারণেই যে যদি আর বলা না হয় কোনো কারণে, এই জন্য সব কথা বলে যাই, রেকর্ডেড থাক।
না বাট ভাই তারপর আমি আবারও বলবো যে দর্শকদের আপনার হেট করার কোনো কারণ আপনি দেন নাই এন্ড আপনার ইন্টেনশন আমি দর্শকরা আমাকে যে হেড করুক আমার কিচ্ছু যায় আসে না, আমি কিচ্ছু মনে করি, আমি দর্শকদের ভালোবাসি, দ্যাটস এটাই ওকে। আমি চাই যে তারা আমার শোতে এটাই, হলো তারা এটাই। এটা জানুক যে আপনার ইন্টেনশন পিওর আর আপনি একজন আর্টিস্টের যখন যেখানে যে জায়গায় যেটা করা প্রয়োজন আপনি সেটাই করেন। আমি সেই দিনই আমি হারাতে রাজি আছি, আমি সরে যাব সেই দিনই যেদিন আমি দেখবো যে আমার অভিনয় কেউ পছন্দ করছে না, সেদিনই ওইটা আমি জীবিত থাকা অবস্থায় আমার মৃত্যু হবে, এবং সেই দিনটার জন্য আমি অপেক্ষা করি, কোনো মৃত্যু সমস্যা হবে নেই। না ভাইয়া, আপনি ওই দিন যে আবার ইউডা সোডা আপনি পড়ায় বা স্টুডেন্টদের সাথে গান গাবেন, ঠিক আছে, আপনার স্টুডেন্টরা তখন আপনাকে আবার নতুন করে পাবে, বাট আশা করি এমন দিন আবার না আসুক। থ্যাংক ইউ।